তাপস, যাসনি ওই পানে। দাঁড়া বাবা, ওই বনে গেলে আর যে কেউ ফিরে আসে না। দাঁড়া। শনশন হাওয়ায় কার যেন ডাক ভেসে আসছে না? অরণ্যের মাঝে সার বাঁধানো গাছের ডালে ওটা কি ঝুলছে? একটা দড়ি। ফুটফুটে জোছনার আলোয় বাতাসের হিমেল স্পর্শে শরীর জুড়ে যে তীব্র শৈত্যপ্রবাহ হাড় অবধি কাঁপিয়ে দিচ্ছে। তবে কি এই অনুভূতিকে শুধুই হিমেল কুয়াশার আচ্ছাদনে আবৃত সবুজ বনানীর মাঝে ছুটতে থাকা তাপসের আন্দোলিত শরীরের ঘ্রাণ মেখে প্রকৃতির পৈশাচিক উল্লাস, নাকি অমানিসার কালো আধার জুড়ে গাছের ডাল থেকে ঝুলে পড়া গাঁট পাকানো দড়ির আহ্বান? এই অরণ্য যে শতাব্দীর প্রাচীন এক অভিশাপ বয়ে নিয়ে চলেছে, তাকে খণ্ডন করার স্পর্ধা যে কারোর নেই। তাপস নামের ছেলেটি আদল ঘর্মাক্ত শরীরের ভাঁজে ভাঁজে মিশে যাচ্ছে টিমটিম করে চলতে থাকা এক ঝাঁক জোনাকি। তার ডাক এসেছে, তাকে যে যেতেই হবে। নিষেধপুর গ্রামে যুগ যুগ ধরে চলে আসা এই অমানবিক প্রথার শিকার যে তাদের পরিবারের প্রতিটি মানুষ। তারা তারা কারা? সার বাঁধা দড়িগুলো এবার তীব্র বেগে তুলতে শুরু করেছে। তাপসের ঠিক পেছনে লাঠিতে ভর দিয়ে শীর্ণ জরাগ্রস্ত শরীরটাকে কোনো রকমে টানতে টানতে এক 4-20 বৃদ্ধা পা টেনে এগিয়ে চলেছে সম্ভাব্য বিপদের হাত থেকে তার বংশের একমাত্র সম্বল, তার বছর 12 নাতিটাকে বাঁচানোর নিষ্ফল প্রয়াসে। কিন্তু এই চেষ্টা যে বৃথা। ছেলেটির সারা শরীর জুড়ে ঠিকরে বেরোচ্ছে এক অদ্ভুত জ্যোতি, যেন সে সারা শরীরে মেখে নিয়েছে আধারের আঁতর। হাঁপাতে হাঁপাতে গাছটার কাছে গিয়ে সে একবার কাকে যেন দেখল। মুখে ফুটে উঠল এক মায়াবী হাসি। সে যার আহ্বানে এত দূর এসে উপস্থিত, তার সেই কাঙ্ক্ষিত মানুষটাকে সে দেখতে পেয়েছে। মুখ দিয়ে একবার অস্ফুটে বেরিয়ে এলো একটা শব্দ। এমন এক শব্দ যার সাথে আমি, আপনি, আমরা সকলেই পরিচিত। মাতৃজঠর হতে যে ছোট্ট চারা গাছটি ডালপালা মেলে বিস্তার করেছিল যৌবন, আজ সে আবারও সেই মাতৃজঠরে বিলীন হতে চলেছে। ধীরে ধীরে এক সদ্যজাত শিশুর মতো 2 হাত বাড়িয়ে সামনের জমাট বাঁধা অন্ধকারকে আলিঙ্গন করতে চাইল সে। সেই আধারের বুকে ধিকি ধিকি চলতে থাকা 2 ছোট্ট ছোট্ট চোখ চিকচিক করে উঠল না। অন্ধকারে সঠিক বোঝা গেল না, তবে গাছের ডাল থেকে ঝুলতে থাকা গাঁট পাখানো দড়ির গোলাকৃতি অংশটি ধীরে ধীরে এবার ছেলেটির গলা লক্ষ্য করে নামতে শুরু করেছে। ধীরে ধীরে ফাঁসের মতো সেটি ছেলেটির গলায় গেল বসে। ছেলেটি আবারও মন্ত্রমুগ্ধের মতো সেই জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকালো, মুখে সেই স্মিত হাসি। এরপর সেই বৃদ্ধাকে উদ্দেশ্য করে এক অপার্থিব পুরুষ ও মহিলা মিশ্রিত কণ্ঠস্বর বলল, আমি মায়ের কাছে যাচ্ছি। এই খেলা তোমরাই শুরু করেছিলে, তবে আর না। প্রকৃতিকে নষ্ট করেছি তোমরা। বিনা কারণে নির্বাসন দণ্ডে দণ্ডিত করেছ অসহায় অবলা নারীদের। প্রকৃতির বিরুদ্ধাচারণ এই গ্রাম তথা এই অরণ্যে অভিশাপ বয়ে এনেছে। তাকে প্রত্যক্ষ করে বৃদ্ধা বুঝতে পারলেন তার নাতির শরীর এই মুহূর্তে অন্যের অধীনস্থ। সেই শরীরে ভর করেছে কোনো অতৃপ্ত জিঘাংসায় পরিপূর্ণ অবহেলিত এবং প্রেতজনি প্রাপ্ত প্রেতাত্মা। ধীরে ধীরে তার শরীরটা কোনো অবলম্বন ছাড়াই উপরের দিকে উঠতে লাগলো। শূন্য 2 বার পাক খেতে খেতে ধীরে ধীরে স্থির হলো সে। বিস্ফারিত 2 চোখের মণি সাদাটে বর্ণহীন। শরীরে লেগে থাকা টিমটিমে জোনাকির দল এবার সেই বছর 12 কিশোরের দেহ ছেড়ে সেই জমাট বাঁধা অন্ধকারে চলতে থাকা 2 চোখের অধিকারীর শরীরে গিয়ে মিশে গেল।
তার মাথার চুল চট পাকানো, ঘাড়টা বাম দিকে ঈষৎ কাত করা, চোখের দৃষ্টি সবুজ, নগ্ন শরীর জুড়ে শত সহস্র বনলতা তার সর্বাঙ্গকে বিভূষিত করে রেখেছে। মাথায় টিম টিম করে সারিবদ্ধ জোনাকির দল সৃষ্টি করেছে আলোর মুকুট। কিশোরের ঝুলতে থাকা পা দুটি ধরে বৃদ্ধা ডুকরে কেঁদে উঠতেই শোনা গেল অরণ্যের সেই নারী অবয়বের অট্টহাসি। এই মরণ খেলায় উজাড় হবে গ্রাম, কেউ বাঁচবে না, কেউ না, কেউ না। অরণ্যে রোদন বাংলার এই প্রচলিত উক্তির সাথে ছোট বড় সকলেই পরিচিত। আচ্ছা, এটার আসল মানে কি? কেন বলা হয় এমন কথা? যখন কোনো মানুষ শত শত ব্যর্থতার সিঁড়ি বেয়ে সাফল্যের মরীচিকার পানে ধাওয়া করতে করতে একরাশি গ্লানি মেখে ক্ষতবিক্ষত হৃদয়ে নিম্নগামী হতে থাকে, তাকেই কি অরণ্যের রোদনের উক্তির ছাঁচে ফেলে নিজের মতো আকার দেওয়া যায়? নাকি নিম্নহীন প্রবৃত্তি চরিতার্থ করতে যখন দুর্জন কোনো শুদ্ধ চিত্তের মানুষের শরণাপন্ন হয়, তাকে অরণ্যের রোদন বলে? হাজারো মতভেদ রয়েছে এই উক্তিকে কেন্দ্র করে। তবে আমার আজকের তারানাথ ফ্যান ফিকশনের নতুন গল্পের এমন নামকরণের পিছনে যুক্তিটা ঠিক কি, সেটা খানিকটা নিশ্চয়ই আপনারা শুরুতে বুঝতে পেরেছেন। বেশ, গল্পের বাকি অংশটুকু না জানলে যে এই নামকরণের সার্থকতা বজায় থাকে না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আমার আজকের হাড়হিম করা তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশনের নতুন গল্প, অরণ্যে রোদন। আজ সকাল থেকে মনটা বিশেষ ভালো নেই। বারংবার ঋণাত্মক চিন্তা দেহ এবং মনকে আচ্ছন্ন করে রেখেছে। আকাশের কালো ঘন মেঘের আড়ালে ওই ঋণাত্মক শক্তির আধার স্বয়ং সূর্যদেব যেন মুখ লুকিয়েছেন। গিন্নি বাপের বাড়ি আছে, তাও বেশ কয়েকদিন হলো। আজ রবিবার, ছুটির দিনটি অলসভাবে অতিবাহিত করছি বটে। তবে ওই যে বললাম, মনটা বড়ই অশান্ত। কারণটা সঠিকভাবে আমিও অনুধাবন করতে পারছি না। আসলে বয়স তো প্রায় 2-20 হতে চলল। গিন্নির সাথে বেশ কিছুদিন ধরেই ছোটখাটো সাংসারিক ব্যাপারে দাম্পত্য কলহ বেড়েই চলেছিল। রাগ করে গৃহত্যাগ করে বাপের বাড়ি যেতে চাইলে আমি আর বাধা দিইনি। কি হবে এই সংসার ধর্ম পালন করে, যেখানে 2 দণ্ড শান্তি নেই? মনের মধ্যে যেন বৈরাগ্যের সঞ্চার ঘটছে। এক অদ্ভুত বিষাদে ভরে যাচ্ছে মনটা। এই যে স্ত্রী গৃহত্যাগী হলো, একে কি নির্বাসন দণ্ড বলে, নাকি আমার স্ত্রী বিনা একাকিত্বের সময়ের সংগঠিত এক গভীর চক্রান্ত, যা কিনা আমার মনে বৈরাগ্যের সঞ্চার ঘটিয়েছে? সঠিক জানা নেই। তবে জানেন, তাকে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম কই। ব্যাপারটা সামান্যই। ওই গিন্নি কদিন ধরে কলকাতার বাহিরে কোথাও যাওয়ার ইচ্ছে প্রকাশ করছিল, কিন্তু আমি হলাম গিয়ে বেতনভুক্ত সরকারি কর্মচারী। যখন তখন কি ছুটি মঞ্জুর হয়? সবটাই অরণ্যের রোদন। এই যেমন গিন্নিকে মানানোর বৃথা প্রচেষ্টা, কিংবা অফিসের বড়বাবুর কাছে বারংবার ছুটির দরখাস্ত দিয়ে প্রত্যাখ্যাত হওয়া। অগত্যা এই অধম বিভূতি এই নোনা ধরা 4 দেওয়ালের মাঝে বসে নির্বাসন দণ্ড কাটাচ্ছি। মাঝে মাঝে মনে এও প্রশ্ন জাগে যে রামায়ণে শ্রী রামচন্দ্রকে 14 বছরের বনবাসে দণ্ডিত করে তার পিতা রাজা দশরথ যে পুত্র শোক পেয়েছিলেন, সেটাও যে নিজ রাজত্বে বসেই তার কাছে নির্বাসন দণ্ড ছিল, তাই নয় কি? না হলে পুত্র শোকে আকুল হয়ে তিনি প্রাণ ত্যাগ করলেন কেন? এই যেমন আমিও স্ত্রী শোকে কাতর প্রায়। বুকের বাম দিকটা একটা চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে না? বিছানায়
উঠে বসে বার দুয়েক টেনে টেনে বিশুদ্ধ বাতাস লাল হৃৎপিণ্ডে প্রবেশ করালাম। হাত বাড়িয়ে রেডিওর নব ঘুরিয়ে শুনতে লাগলাম আকাশবাণী, রেডিও অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার। আমি আবারও বালিশটা টেনে ধরে মাথাটা বিছানায় রাখতেই যাচ্ছি, ঠিক এমন সময় দরজায় দুবার টোকা পড়ল। আমি থতমত খেয়ে আবারও উঠে বসে পায়ে চটি গলিয়ে গিয়ে দরজা খুলে দেখি, ওমা, এ যে কিশোরী। হাতে ধরে থাকা দুটি হাঁড়ির দিকে চেয়ে বুঝতে পারলাম এই মিষ্টান্ন পাড়ার মোড়ের রাধারমন বাবুর দোকানের। তবে আচমকা বিনা মেঘে বজ্রপাতের মতো মিষ্টান্ন হাতে কিশোরীর আগমন আমায় বেশ অবাক করেছে বৈকি। আরে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? দাঁড় ছাড়ো, আমার ভেতরে ঢুকতে দাও। কিশোরীর কথা শুনে আমি দাঁড় ছেড়ে দিতেই কিশোরী ঘরে এসে কাঠের টেবিলটাতে খট করে 2 হাঁড়ির মিষ্টান্ন রেখে বিছানায় বসে পড়ল। আমার জিজ্ঞাসু চাহনি যখন এমন এক অপ্রত্যাশিত ঘটনার কারণ অনুসন্ধানে ব্যস্ত, কিশোরী তখন তার ঝোলা থেকে একটি বই বের করে আমার হাতে দিল। আমার নতুন বই বাজারে বেশ নাম করেছে, বুঝলে? হে, ঠাকুর মশাইয়ের অভিজ্ঞতা ঝুলি হতে আমার শুষ্ক জ্ঞান বৃক্ষ আজ না জানে কত শত গল্পের সমাহার নিয়ে ফুলে ফেপে উঠেছিল। তারই মধ্যে থেকে একটি গল্প আমি আমার এই শুভ্র পৃষ্ঠায় ছাপার অক্ষরে মেলে ধরেছি, আর যার ফলস্বরূপ একটা মোটা অঙ্কের সাম্মানিকও পেয়েছি। তাই দিয়ে ভাবলাম যাই, তোমাদের একটু মিষ্টিমুখ করিয়ে আসি। এতক্ষণে সমস্ত ব্যাপারটা বুঝতে পারলাম। বন্ধুর এই হেন সাফল্যে বেশ গৌরবান্বিত হলাম বৈকি। পাশে রাখা আরেকটি হাঁড়ি যে কার প্রাপ্য সেই বিষয়ে আর কোনো সন্দেহ রইল না, এবং আমাদের পরবর্তী গন্তব্যস্থল যে বটতলা লেনে তারানাথ তান্ত্রিকের গৃহ সেই বিষয়েও কোনো সন্দেহ রইল না। আমি কথা না বাড়িয়ে চটজলদি পরনের কাপড় পরিত্যাগ করে নতুন ধুতি পাঞ্জাবি পরিধান করলাম। কিশোরীর বইটি হাতে ধরে এক ঝলক তার প্রচ্ছদের দিকে চেয়ে দেখলাম গল্পের শিরোনাম বেশ নজর কাড়া বলতে হয়, মৃত্যুর হাতছানি। বইটি আবারও বিছানায় রেখে আমি আর কিশোরী চললাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। কালো মেঘের ঘনঘটা ধীরে ধীরে গ্রাস করেছে বিশ্ব চরাচর। টুপটাপ করে 2 ফোঁটা বৃষ্টির জল গায়ে এসে পড়ল। তারানাথের বাড়ির চাতালে উঠে 2 বার টোকা মারতেই ধীরে ধীরে উন্মুক্ত হলো সেটি। দ্বার আগলে দাঁড়িয়ে আজ চারিমা। আজ বড় মিষ্টি লাগছে তাকে। কাকা বাবু, শুনলাম আজ আপনার জীবনের একটি বিশেষ দিন, বাবা বললে, তাই তো সাত তাড়াতাড়ি চায়ের জল বসাতে দিলুম। আপনি যে আমায় লাল আলতা দেবেন বলেছিলেন, সেটি এনেছেন? এই যা, বেমালুম ভুলে গিয়েছি। আর তবে পরের বার ঠিক নিয়ে আসবো রে মা। কিন্তু আজ যে আমার বিশেষ দিন, ঠাকুর মশাই জানলেন কিভাবে? চারিমা আবারও একগাল হেসে কোনো কথা না বলে পথ ছেড়ে দিতেই ঘরে প্রবেশ করে কিশোরী তার হাতে থাকা মিষ্টান্নের হাঁড়িটা দিল। ঠাকুর মশাই কি ঘরেই আছেন? হ্যাঁ কাকা বাবু, আপনারা ভেতরে যান, আমি চা, মিষ্টি আর সাথে মুড়ি মাখা নিয়ে আসছি। তারানাথের কন্যা চারি সে কবে থেকে কিশোরীর কাছে এক শিশি আলতার জন্য বায়না ধরেছে। আজ দেব কাল দেব করে কিশোরী বারবার ভুলে যায়। একেই বোধহয় অরণ্যের রোধন বলে। সে যাই হোক, ঘরে প্রবেশ করে দেখি তারানাথ নিবিষ্ট মনে কি যেন পাঠ করে চলেছে। হলদেটে বিবর্ণ এক পুঁথি, যার পাতা যে কোনো মুহূর্তে হাতের আলতোর ছোঁয়ায় গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়বে যেন। তারানাথের সাধন স্থল সেই ছোট্ট এক ফালি ঘর, এবং তিনি এক বিশেষ আসনে উপবিষ্ট। শরীরে রক্তাম্বর, ললাটে ছাই এবং মুখ জুড়ে সাদা দাড়ি গোঁফের জঙ্গল। আমাদের দেখে মুখ তুলে একবারটি চাইলেন। আমার ললাটের দিকে চেয়ে ভ্রু কুঞ্চিত করে কি যেন একবার দেখে নিলেন। কিশোরী, ভাগ্যের চাকা সময়ের জঠর হতে দূষিত অশুভ ছত্র বিন্যাসকে অবরুদ্ধ দ্বারেই গতিপথ পরিবর্তন করিয়ে যে সফলতার মুখ দর্শন করিয়েছে, তাকে প্রকৃত সাফল্য বলে না হে।
তোমার এইরূপ সফলতায় আমি গর্বিত, তবে এটাই শ্রেষ্ঠত্বের পরিচয় নয়। আরো আরো অগ্রসর হতে হবে। পরাজয়কে পৃষ্ঠ প্রদর্শন করিয়ে কর্মকে ত্বরান্বিত করতে হবে। এরপর খানিক নীরবতা। পুঁথির পাতা উল্টে আবারও কি যেন দেখে নিলেন তিনি। এরপর পুঁথি বন্ধ করে কপালে ঠেকিয়ে তক্তপোষের পাশে সযত্নে রেখে এবার আমার দিকে চাইলেন। সময়ের যতু গৃহে রাগ, অভিমান এবং অহংকে ভস্মাহুতি দিয়ে তবেই সংরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে হয় বিভূতি। আমরা প্রত্যেকেই যে সংরক্ষক মুহূর্তগুলোকে যতনে মালায় গেঁথে চলেছি। একটির পর একটি ফুল গেঁথে তবেই যে মালা তৈরি হয়। অনেকের বিরাম অবসাদ নয়, বরং সাফল্যকে ত্বরান্বিত করে। অযথা নিজেকে দুষে কেন কষ্ট দিচ্ছ? আঁকা কুলসে পাথর ভরে নির্বিকার চিত্তে বিসর্জনের অস্তগামী লাল আভায় গা না ভাসিয়ে বরং কর্মে মনোযোগী হও, নইলে অরণ্যে রোদন হবে বই কি। আমরা মন্ত্রমুগ্ধের ন্যায় তারানাথের কথাগুলো কর্ণের মাধ্যমে হৃদয়ঙ্গম করতে সচেষ্ট ছিলাম। কথায় কথায় তিনি যে আমার এবং কিশোরের বর্তমান পরিস্থিতির কথাই দর্শালেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি যে ত্রিকালজ্ঞ, তার কাছ থেকে জগতের কোনো কিছুই গোপন নেই। কিশোরী পূর্বেই তারানাথের এহেন ক্ষমতার প্রদর্শনী উপলব্ধ এবং প্রত্যক্ষ দুইই করেছে, তাই তাঁর এরূপ কথায় বিশেষ অবাক হল না, আমিও হলাম না। তবে তাঁর এই ভাব প্রকাশের ভঙ্গিমা সত্যি অনবদ্য। কিশোরী এবার তারানাথের দিকে এক প্যাকেট পাসিংস এগিয়ে দিল। ঠাকুর মশাই, এতক্ষণ আপনি কি পাঠ করছিলেন সে বিষয়ে আমাদের একটু জ্ঞাত করুন, যাতে আমরাও আমাদের জ্ঞান বৃক্ষের গোড়ায় খানিক জল ঢালতে পারি। এই পুঁথি যে কোনো সাধারণ পুঁথি নয়, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। পুঁথির আকার, আয়তন এবং পৃষ্ঠা দর্শন করে। এই পুঁথির পাতায় কি আছে জানো? সহস্র বছর ধরে নানান তান্ত্রিক ক্রিয়ার ঘটনাবলী দ্বারা সমৃদ্ধ এই পুস্তক কি দিয়ে তৈরি জানো তোমরা? এ তো মানুষের শরীরের চামড়া এবং অস্থি দিয়ে। সর্বোপরি এই পুস্তককে যে কালি ব্যবহার করা হয়েছে, সেগুলো মহান তান্ত্রিকদের ধমনীতে বইতে থাকা উষ্ণ পবিত্র রক্ত। এই পুঁথির বয়স প্রায় 100 বৎসরের বেশি, বই কম নয়। এই পুঁথিতে যে সমস্ত তন্ত্র ক্রিয়ার উল্লেখ রয়েছে, তাতে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিজের করায়ত্ত করা সম্ভব, বুঝলে? এই পুঁথির ভাষা প্রাচীন সংস্কৃত অর্থাৎ দেবনগরী, এবং এই পুঁথির মন্ত্র শক্তির দ্বারা একবার আমি স্বয়ং প্রকৃতি মায়ের রোষ থেকে একটা গোটা গ্রামকে উদ্ধার করেছিলাম। আসলে কি জানো তো, তোমরা মানুষ বরাবরই ভীষণ স্বার্থপর। নিজের স্বার্থন্বেষী মনোভাবের জন্য মানুষ নানান কুপ্রথার মাধ্যমে নিজের বিপদের পথ নিজেরাই প্রশস্ত করেছে। এই পুঁথি আমি পেয়েছিলাম আমার এক শিক্ষাগুরুর কাছ থেকে। তিনি আমায় বলেছিলেন, তারানাথ, আমার নিকট তন্ত্র শিক্ষায় বহু মানুষই ব্রতী হয়েছে, তবে তারা সেই তন্ত্রবিদ্যাকে নিজের স্বার্থে ব্যবহার করেছে। কিন্তু তুমি মানুষের কল্যাণ সাধনায় আত্মহুতি দিয়ে আমায় সন্তুষ্ট করেছ। তিনি ছিলেন প্রাচীন বৌদ্ধ মতে দীক্ষিত তান্ত্রিক এবং বৌদ্ধ তন্ত্রের নানাবিধ ক্রিয়ার সিদ্ধ অস্ত। সদ্গুরুর সন্ধানে আমি বাংলা ছড়িয়ে সুদূর লাদাখেও পাড়ি জমিয়েছিলাম এককালে। সেইখানে এক বৌদ্ধ মঠে ওনার সাক্ষাৎ দর্শন পায়। এই পুঁথি তিনি উত্তরাধিকার সূত্রে তার পিতার কাছ থেকে পেয়েছিলেন। তিনি আমায় সন্তানের চোখে দেখতেন, তাই তিনি সেটি আমায় প্রদান করেন। আমাদের কথোপকথনের মাঝে চারিমা 3 কাপ চা, মিষ্টান্ন এবং রেকাবি সাজিয়ে এক বাটি মুড়ি তেল দিয়ে মেখে কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়ে এসে আমাদের সামনে এসে রাখলে। ঠাকুরমশাই, আপনি যেরূপ ঘটনার অবতারণা করেছেন, তাতে যে আমাদের কৌতূহল বৃদ্ধি ঘটছে। আমি জানি আপনার নিকট প্রায়শই যে অনুরোধ নিয়ে আমরা আসি, সেই বিষয়ে আপনি অবগত। তাই রহস্যের অবগুণ্ঠন পরিত্যাগ করে এইবার আপনার অভিজ্ঞতার ঝুলি হতে
এমনই এক ঘটনা শুনতেই বড় কৌতূহল জাগছে। আপনার নিকট তাই আমাদের একান্ত অনুরোধ, যদি আমাদের এই ঘটনা ব্যক্ত করেন তাহলে অতিশয় বাধিত হব। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষের রয়েছে, এটি সত্য বটে, তবে সম্পূর্ণরূপে নয়। লাদাখ থেকে মহাযানতন্ত্রের নানাবিধ প্রক্রিয়ায় শিক্ষা লাভ করে যখন বাংলায় ফিরি তখন সময় প্রায় সায়াহ্ন। অপরাহ্নে প্রখর গ্রীষ্মের দাবদাহে শরীর জুড়ে এক রাস ক্লান্তির ছাপ সুস্পষ্ট। নিজ গৃহে প্রত্যাবর্তনের সেরূপ তারা ছিল না বলতে পারো। তখন আমার যুবাকাল, কতই বা বয়স, এই ধরো বছর 25। যৌবনের প্রাচুর্যে ভরপুর এই শরীর জুড়ে তখনও আজকের মতো বার্ধক্যের জরা গ্রাস করেনি। তার আগে আমি শ্মশানের সেই মাতু পাগলির সাক্ষাৎ দর্শন পেয়েছি। ইতিপূর্বে শিখেছি নানাবিধ গুরুতন্ত্র। মধুসুন্দরী দেবীর কৃপায় ধন্য হয়ে ভূত প্রেত এবং পিশাচের ওপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছি। মানুষের কল্যাণ সাধনায় ব্রতী হয়েছি। এমতাবস্থায় আবারও বেরিয়ে পড়েছি যাতে অন্য কোনো গুরুর পদপদ্মে তার শিষ্যত্ব গ্রহণ করে তন্ত্রের আরো কিছু বিষয় সম্বন্ধে অবগত হতে পারি। একটানা পথ ও ক্লান্তির পর খানিক বিরামের উদ্দেশ্যে আমি এসে পৌঁছাই এক সবুজ বনানী সমৃদ্ধ একটি গ্রামের কাছে। গ্রামের নাম পরে জেনেছিলাম, নিশীথপুর। পূর্ব মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম ছিল এই নিশীথপুর। এখন অবশ্য সেটি মফস্বলে পরিণত হয়েছে। আমার আজকের এই নিবেদন এই গ্রাম এবং এই অরণ্যকে কেন্দ্র করেই। ওরা জানো কিনা জানি না, বৌদ্ধ মহাযান তন্ত্রে কোনো সাধক সাধনা কালে মারা গেলে তাকে পোড়ানো কিংবা দাহ করা হতো না। তারা মনে করতেন মৃতদেহকে পাহাড় থেকে নিচে ফেলে দিলে তার আত্মার নির্বাণ লাভ ঘটে। আমার আজকের এই ঘটনায় এমন কিছুর উল্লেখ রয়েছে, তাই এমন প্রসঙ্গ বলে রাখছি। নিস্তব্ধ অরণ্যের গায়ে তখন লেগে রয়েছে সায়াহ্নের উজ্জ্বল সৌররশ্মি। নিকটেই অবস্থিত সমুদ্রের জল ও হাওয়া শরীরে এসে লাগছে। একটি সুবিশাল বট বৃক্ষের তলদেশে শুকনো পাতা এবং ডালপালা সহযোগে ধুনি জ্বালিয়ে আমি খানিক বিশ্রাম নিচ্ছিলাম। হাত বোঝা চোখের তারায় লেগেছিল প্রকৃতির নগ্ন সৌন্দর্যের মুগ্ধতা। কান পেতে শুনছিলাম নানান পাখির কলকাকলি। ঠান্ডা হাওয়ায় ধীরে ধীরে দূরীভূত হচ্ছিল শরীরে লেগে থাকা শতাব্দী ক্লান্তি। ধীরে ধীরে আমার চোখ দুটো আপনা থেকেই কখন যে বুঝে এলো টের পাইনি। সন্ধ্যার অরণ্যক শূন্যতা যে কতটা ভয়াবহ তোমরা এই জনবহুল কলকাতায় বসে বুঝতে পারবে না। হঠাৎ নাকে ভেসে এলো এক বিজাতীয় গন্ধ। শ্রবণ ইন্দ্রিয় আভাস পেল আসন্ন বিপদের। আচমকা ঘুম ভেঙে যাওয়ায় খানিক বিরক্ত বোধ করছিলাম বইকি। খিদেও পাচ্ছিল বটে। ঝোলার ভিতর থেকে সংরক্ষিত চিড়ে এবং খানিক বাতাসা সহযোগে খেতে শুরু করলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম অরণ্যে নেমে এসেছে রাত্রির নীরবতা। কান পাতলেই শোনা যায় ঝিঝির ডাক। বনের মধ্য হতে ভেসে আসে হিংস্র হায়নার অট্টহাসি। পিশাচ কিংবা প্রেত আমার তেমন ক্ষতি করতে পারবে না, কারণ পূর্বেই আমি দেহ বন্ধন করে দিয়েছিলাম। তবে ভয় একটাই, বনের হিংস্র জানোয়ারের। যদিও এই অঞ্চলে বাঘ কিংবা সিংহের উৎপাত তেমন শোনা যায়নি। ইংরেজ সরকারের বদান্যতায় আজকের মতো চোরা শিকারীদের ভয়ও বিশেষ ছিল না। তবুও কেন জানি না কোনো এক অজানা আশঙ্কায় বুকটা বারবার কেঁপে উঠছিল। গ্রাম এই অরণ্য পেরিয়ে তাও প্রায় মাইল 20 পথ। হঠাৎ দেখলাম চাঁদের ম্লান আলোয় সবুজ বনানীর গায়ে যেন একটা জমাট বাঁধা কুয়াশা আর ধূসর প্রলেপ। প্রবল হাওয়ার দাপটে ধুনির আলোকে দেখতে পেলাম কোথা থেকে যেন এক ঝাঁক জোনাকি সেই জমাট বাঁধা কুয়াশা ঘিরে এক অত্যাশ্চর্য আলোক বলয় নির্মাণ করেছে। সত্যি বলতে কি, আমি এইবার আতঙ্কিত হওয়ার পরিবর্তে যেন এমন এক দৃশ্য প্রত্যক্ষ করে অভিভূত হলাম। ধীরে ধীরে গাছের শত সহস্র শুকনো পাতা হাওয়ায় ভাসতে ভাসতে সেই জমাট বাঁধা কুয়াশার গায়ে লেগে এক অবয়বের সৃষ্টি করল।
সেই ধুলোর ঘূর্ণন পাক খেতে খেতে এক সুবিশাল বড় বৃক্ষের উচ্চতায় পৌঁছে ধীরে ধীরে যেন শান্ত হলো। কুয়াশার চাদর সরে গিয়ে এবার দেখতে পেলাম এক মনুষ্যকৃতি সুবিশাল বটবৃক্ষ। দূর হতে এমনটাই ঠাউর হচ্ছিল বটে। আমি নিভু নিভু ধুনির আগুনে আমার ঝোলা থেকে এক মুঠো ছাই দিতেই আবারও সেটি পুনরায় দপ করে জ্বলে উঠল। রাশি রাশি জোনাকি তখন তার মস্তকে অবস্থান করছে। এক গোলাকৃতি বলয় সৃষ্টি করেছে যেন। মনে হচ্ছিল এক সুপ্রাচীন বটবৃক্ষের মাথায় যেন উজ্জ্বল কাঁটার মুকুট। বিস্ময়ে অভিভূত হয়ে আমি দেবী মধুসুন্দরীর দ্বারা প্রাপ্ত দীক্ষা মন্ত্র জপ করতে করতে এগিয়ে চললাম সেই অবয়বের দিকে। কাছে যেতেই আরো স্পষ্ট হলো সেটি। হ্যাঁ, সত্যই তাই, এক সুপ্রাচীন বৃক্ষ যার অবয়ব এক নারীর, এবং বলাই বাহুল্য সেটি মানুষের ন্যায় বিশাল দুই গুণি পায়ের মতো ফেলতে ফেলতে এদিক পানেই আসছে। মাথার উপর সুবিস্তৃত পত্রবাহার যেন নারীর কেশরাশি। তারই মাঝে এক অদ্ভুত মুখাবয়ব যার সবুজ চক্ষুদ্বয় এই নিকষ কালো অন্ধকারে যেন ধিকি ধিকি জ্বলছে। অকস্মাৎ সে তার সুবিশাল ডালপালা হাতের মতো বিস্তার করে ঊর্ধ্বপানে প্রসারিত করে সেই পৈশাচিক দৃষ্টি মেলে কি যেন বলতে চাইছে। আমি কান পেতে শুনলাম সেই স্বর। আবার চমকে উঠলাম, কারণ সেই নারী অবয়ব রূপী গাছ যা বলে চলেছে এ অতি প্রাচীনতম ভাষা, যা দিয়ে প্রকৃতি তার অন্তর্গত সকল প্রাণীকুলকে বার্তা প্রেরণ করে থাকে। সেটি হতে পারে কোনো শুভ সংকেত কিংবা ধ্বংসের ইঙ্গিত। রিখটার স্কেলে অতি সহজেই ধরা পড়া ভূকম্পনের ইতিবৃত্ত কিংবা বন্যা আসার পূর্বে মাটি ধোঁয়ার যায়, নদীতে বান আসে। আমরা মানুষেরা সেই আদি যুগ থেকেই সেই সমস্ত সংকেত দেখে প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস পেয়ে আসছি। তবে দেখবে, অবলা জীবজন্তু এবং প্রাণীকুল কিন্তু এই প্রকৃতির ভাষা সহজেই বুঝতে পারে, কারণ তারা প্রকৃতির খুব কাছের। এই ভাষা সকলের বোধগম্য নয় হে। এই যেমন ধরো, এই মুহূর্তে আমি ভীষণ খুশি, সেটি তোমরা আমার মুখমণ্ডল পর্যবেক্ষণ করলে সহজে অনুমান করতে পারবে, কিন্তু তার হেতু যতক্ষণ না আমার মুখশ্রিত বিবরণী শ্রবণ করবে সহজে জানতে পারবে না। ঠিক সেইরূপ ভাষায় প্রকৃতির যার সরাসরি বার্তাই অবলা প্রাণীরা বুঝতে পারে। তাদের সাথে যে প্রকৃতির হৃদয়ের টান বড়ই তীব্র। হঠাৎই অরণ্যে স্থিত বাকি গাছগুলো প্রচন্ড বেগে দুলতে শুরু করে, যেন মুহূর্তের মধ্যে প্রতিটি গাছের ডাল থেকে নেমে এলো একটি করে গাঁট পাকানো দড়ি, যার গোড়ার দিকটা ফাঁসের মতো করে পেঁচানো হয়েছে। হঠাৎই দৃশ্যপটের পরিবর্তন ঘটল। মুহূর্তের মধ্যে সেই সমস্ত দড়ি প্রচন্ড বেগে দুলতে শুরু করলো এবং হাজার হাজার নারীর বুক ফাটা আর্তনাদ এবং ক্রন্দন ধ্বনিতে মুখরিত হলো এই ভয়ালো ভয়ঙ্কর অরণ্য। সেই ঝাঁক বাঁধা জোনাকির দল এইবার সেই সকল ঝুলতে থাকা দড়ির দিকে তীর বেগে ধাবমান হতে লাগলো। সবিস্ময়ে প্রত্যক্ষ করলাম এক একটি জোনাকি ধীরে ধীরে এক একটি নারীর অবয়বে পরিণত হল। কালো জমাট বাঁধা অন্ধকারে শুধু তাদের জ্বলতে থাকা সবুজ চোখ দুটো চোখে পড়ছে। সেই ছায়া শরীরগুলি এইবার এক একটি গাছের ডালে ঝুলতে থাকা দড়ির গাঁটগুলি নিজেদের গলায় সাপের মতো পেঁচিয়ে নিল। তীব্র ক্রন্দনে আবারও ভরে উঠল সেই বনভূমি। একে একে সারিবদ্ধভাবে তারা গাছের ডাল থেকে ঝুলে পড়ল। হাওয়ায় দৌল্যমান ছায়া শরীরের ঘাড়গুলো একদিকে কাত হয়ে ঝুলে পড়ল। এবার বারে বারে সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটতে লাগলো।
যেন ইতিহাসের পাতা থেকে কোনো রক্তাক্ত অধ্যায়ের পুনর্নির্মাণ ঘটে চলেছে। যেন এই প্রকৃতি আমায় কিছু দেখাতে চাইছে, যা হয়তো কালো স্মৃতির অগ্নিকুণ্ডে ঘৃতাহুতি দিয়ে কোনো এক পৈশাচিক অনুপ্রেরণার অংশ হতে উদ্বুদ্ধ করেছে আমায়। আমার দুই চোখে ধীরে ধীরে যেন ঘোর লেগে এলো। নাকে একবার ভেসে এলো এক মিষ্টি সুবাস। আমার দুই চোখ পরম ক্লান্তিতে বুঝে এলো যেন। জ্ঞান হারালাম নাকি নিদ্রামগ্ন হলাম সঠিক ঠাউর করতে পারলাম না। কতক্ষণ গাছের তলায় ওইভাবে পড়েছিলাম জানি না, তবে হঠাৎই কানে এলো এক নারীর আর্ত চিৎকার। কেউ যেন গভীর শোকে গ্রস্ত হয়ে বিলাপ ধ্বনিতে স্তব্ধ নিশ্চল বনানীর নৈশব্দ খণ্ডন করার ব্যর্থ প্রয়াস করে চলেছে। চোখ মেলে দেখলাম পূব আকাশে সূর্যের রক্তিম আভা। কাল রাতের অমন পৈশাচিক কাণ্ডের পরেও নিজেকে সুস্থ অবস্থায় দেখে ঈশ্বরকে মনে মনে ধন্যবাদ দিয়ে সেই শব্দ অনুসন্ধানে বেরিয়ে পড়লাম। অনেকটা দূর যেতেই যে দৃশ্য প্রত্যক্ষ করলাম তাতে আমার আতঙ্কে কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। আমি দেখলাম মৃদু মন্দ বাতাসে একটি উঁচু গাছের ডাল থেকে এক কিশোরের দেহ ঝুলছে। তার ঘাটটা একদিকে কাত করা, জিভ মুখ থেকে বাইরে বেরিয়ে এসেছে। শক্ত দাঁতের কামড়ে সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে। অনতি দূরে এক আটপুরা বৃদ্ধা সেই ঝুলতে থাকা দেহটির পা দুটি ধরে সজল নয়নে বিলাপ করে চলেছে। তাপস রে, আমার বংশের বাতি, আমার আদরের নাতি, তুই আমার কথাটা কেন শুনলি নে বাছা? এবারে বৃদ্ধার যে আর কেউ রইল না রে। আমি কাকে নিয়ে বাঁচব রে? বুঝতে পারলাম ছেলেটা কোনো হতাশাজনিত কারণে হয়তো আত্মহননের পথ বেছে নিয়েছে। বেশ খারাপই লাগলো জানো বিভূতি, জোয়ান কিশোর যেন এই সদ্য প্রস্ফুটিত কুড়ি, যে এখনো জীবনের মুখও দেখেনি, কিন্তু তার পূর্বেই তার জীবন অবসান ঘটল। মা, এ কি তোমার নাতি ছিল? বৃদ্ধা এবার আমায় দেখে যেন চমকে উঠে কম্পমান পায়ে দুই হাত পেছনে সরে গেল। তা গলা বেয়ে নামতে থাকা বিন্দু বিন্দু অশ্রু ফোঁটা যেন কাল রাতের ঘটনা সবিস্তারে জানাচ্ছে। সে কাল রাতে ঠিক কি প্রত্যক্ষ করেছে। তবে 12 বছরের কিশোরের আত্মহত্যার মতো এহেন সিদ্ধান্তে উপনীত হওয়া এবং সেটিকে এরূপ বাস্তবায়িত করাটা আমার কাছে ভীষণই বিস্ময়কর বলে বিবেচিত হয়। আমি ধীরে ধীরে সেই কিশোরের ঝুলতে থাকা দেহটি গাছের ডাল থেকে নিচে নামিয়ে আনি। শুকনো পাতার উপর সেই দেহ শুইয়ে দিয়ে বৃদ্ধার মুখের দিকে এক ঝলক তাকিয়ে দেখলাম তার কম্পমান দুই ওষ্ঠ যেন কিছু বলতে চাইছে, কিন্তু জিহ্বা বিরোধিতা করছে। আমি আবারও তাকে প্রশ্ন করি, মা, আমিও তো তোমার সন্তান সম। আমায় সমস্ত কথা খুলে বলতে কেন সংকোচ বোধ করছো? আমি এক ভবঘুরে মানুষ, পথে যেতে যেতে এই অরণ্যে রাত্রি যাপন করেছি। আজ প্রভাতেই তোমাদের গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করতাম। পথে এমন এক ঘটনার সাক্ষ্য হই যা অকল্পনীয়। আমার ভীষণ জানতে আগ্রহ হচ্ছে, কি তোমাদের পরিচয়? এই কিশোরের এমন আত্মহত্যার কারণই বা কি? আমার কথা শুনে শোকস্তব্ধ স্থবির হয়ে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধার মধ্যে যেন খানিক চাঞ্চল্য প্রত্যক্ষ করতে পারলাম। হাতের লাঠিটি আঁকড়ে ধরে সে খানিক ফ্যাল ফ্যাল করে একবার আমার দিকে, আরেকবার জঙ্গলের মাঝে মৃত অবস্থায় শুয়ে থাকা তার নাতির দিকে খানিক তাকিয়ে কি যেন একবার ভেবে নিল। হঠাৎ স্থানের মাহাত্ম্য নাকি নাতির এমন অকাল মৃত্যু, সঠিক কারণ উপলব্ধি করার পূর্বে জঙ্গলের মাঝের একটি অংশের দিকে অঙ্গুল নির্দেশ করে কাকেই যেন উদ্দেশ্য করে বলল, খা
খা পোড়ামুখী, সবাইকে খা, আমাকেও খেয়ে নে। অবশ্যই আমার এই হাড় সর্বস্ব দেহে আছেই বা কি? শতাব্দীর ক্ষুধা নিয়ে জেগে উঠেছিস তুই। পালা পালা, এখান থেকে পালা। বাঁচতে চাস তো পালিয়ে যা, নইলে মরবি, সবাই মরবি। এই অরণ্য একে একে সকলকে টেনে নিয়ে গেছে। প্রকৃতির মাতৃ জঠরে সুবিন্যস্ত শাখা প্রশাখা জুড়ে তাদের সারা দেহ। তুইও তাকে দেখেছিস, তাই না? তুইও দেখেছিস সেই রাক্ষসীকে। আমি জানি তোর ওই চোখের কালো তারায় স্পষ্ট দেখতে পাচ্ছি কালো রাতের সেই ভয়াল ভয়ঙ্কর বিভীষিকার স্বচ্ছ রূপ। কিন্তু বাছা, তুই এখনো জীবিত আছিস কিভাবে? এই বনে যারাই আসে তারা তো ফিরে যায় না। যার সাথে দর্শন মহাবিদ্যার এক দেবী মধুসুন্দরীর আশীর্বাদ রয়েছে, যাকে স্বয়ং কাল ভৈরব তার শিশুকালে বলে গিয়েছিলেন যে যখনই বিপদ আসন্ন হবে তিনি আমায় রক্ষা করবেন। নানাবিধ তন্ত্র শক্তিতে যার দীক্ষা সম্পন্ন হয়েছে। অতি প্রাকৃতিক শক্তির ক্ষমতা কি তার ক্ষতি সাধন করে? স্বয়ং মহামায়ার ভক্ত আমি। তবে একটা বিষয় আমাকেও ভাবিয়ে তুলল। কাল রাতে সেই ভয়ালু ভয়ঙ্কর অরণ্যের বিভীষিকা আমার কোনো ক্ষতি করতে কেন উদ্যত হলো না? সেই রাতে আমি এমন একটা ঘটনা প্রত্যক্ষ করেছি যেন মনে হচ্ছিল সুদূর ইতিহাসের প্রেক্ষাপট থেকে কোনো অলৌকিকতা আমার জ্ঞান চক্ষু উন্মোচিত করে আমায় কিছু যেন দেখাতে তৎপর হয়ে উঠেছে। তার উদ্দেশ্যে আমি ক্ষতি সাধন নয়, বরং অন্য কিছু, যা এই মুহূর্তে আমার বোধগম্য হচ্ছে না। মা, আমি তারানাথ মহাতান্ত্রিক। সদ্য লাদাখ থেকে বৌদ্ধ মঠে দীর্ঘকাল যাবৎ তন্ত্র সাধনায় ব্রতী ছিলাম। পদব্রজে আমার গৃহে যাত্রার সময় এই স্থানে এসে পড়ি এবং খানিক বিশ্রামের উদ্দেশ্যে এই অরণ্যে আশ্রয় নিই। প্রকৃতি এতটাও রুষ্ট নন যে তার আশ্রয় প্রার্থীর কোনো ক্ষতি সাধন করবে। আপনি নির্দ্বিধায় আমায় সমস্ত ঘটনা খুলে বলুন। এরপর সেই বৃদ্ধা আমার মুখের দিকে কেমন যেন করুণ চোখে খানিকক্ষণ তাকিয়ে রইল। হাতের লাঠিটা মাটিতে ফেলে ধপ করে তার মৃত নাতির পাশে বসে পড়লেন। তার মাথাটা কোলে তুলে পরম যত্নে এলোমেলো চুলে হাত বোলাতে লাগলেন। এরপর হাতের ইশারায় আমাকেও তার পাশে বসতে অনুরোধ করলেন। আমিও তার কথা মতো অরণ্যে ঝরে পড়া শুকনো পাতার উপর আমার আসন পেতে বসলাম। বৃদ্ধা আমার দিকে একবার সস্নেহে তাকিয়ে রইলেন। বাবা, তুমি তো তান্ত্রিক, অনেক রকমের গুরুবিদ্যায় দীক্ষিত। পারো না আমার নাতিটাকে আবার আমার বুকে ফিরিয়ে দিতে? মা, আমরা সকলেই যে প্রকৃতির সন্তান। মানুষের কর্মের ফল অনুযায়ী তার জন্ম এবং মৃত্যুর যে কালচক্র গঠিত হয় তাকে ভেদ করা আমার মতো এই তুচ্ছ মানব সন্তানের পক্ষে সম্ভব নয়। পঞ্চতন্ত্র অর্থাৎ মৃত্তিকা, অগ্নি, ব্যায়াম, জল এবং বায়ু প্রকৃতির এই 5টি উপাদান দ্বারা গঠিত আমাদের মানব দেহ মৃত্যুর পর মহাকালের গর্ভে বিলীন হয়ে যায়। তবুও আপনি যদি দয়া করে বলেন এমন ঘটনার কারণ কি, তাহলে হয়তো আর যাতে কেউ এই অপমৃত্যুর শিকার না হয় সেই পথ বন্ধ করার আপ্রাণ চেষ্টা করব। এই অরণ্য থেকে খানিক দূরে অবস্থিত আমাদের গ্রাম নিশীথপুর। আজ যাকে দেখছো তার নাম তাপস, আমার বংশের একমাত্র কুলপ্রদীপ। এই গ্রাম একসময় সুখ, সমৃদ্ধি, বৈভব এবং আভিজাত্যে আরো 5টা গ্রাম থেকে এক আলাদা স্থানে ছিল। প্রতি অমাবস্যায় আমরা গাঁয়ের মেয়েরা মিলে বনদেবীকে পূজা অর্পণ করতাম।
এখান থেকে হাত বিশেক দূরে দেখবে একটা বুনো ঝোপ জঙ্গলে আবৃত একটা মাটির ঢিবির উপর তিনি বিদ্যমান। তবে আজ আর কেউ তার পুজো করে না, বরং তাকে ভয় পায়। কারণ এই গ্রামের এক কুপ্রথার বলি হয়েছে এই গ্রামের সকল বিধবা মহিলারা। প্রসঙ্গটা যখন উত্থাপন হয়েছে তখন সমস্ত ব্যাপারটাই শুরু থেকে বলছি বাবা। আমাদের গ্রাম মূলত অরণ্য কেন্দ্রিক, কাছে অবশ্য একটা ছোট নদীও রয়েছে। এখনকার একজন সাধারণ চাষিরও যা ভূ সম্পদ রয়েছে সেটা কোনো জমিদারেরও ঈর্ষার কারণ হয়ে দাঁড়াবে। বিঘা বিস্তৃত ধানের ক্ষেত, নদীর জলে খাই খাচ্ছে ছোট বড় মাছ, গোলা ভর্তি ধান, এমনকি এই অরণ্যের গাছ কেটে কাঠ বিক্রি হয় সদরে। সবকিছুই বেশ ভালোভাবে চলছিল জানো, কিন্তু এরপর এক পাষণ্ড কুচক্রীর সেন দৃষ্টি এসে পড়ে আমাদের গাঁয়ের সত্য বিধবা মেয়েদের উপর। এই গাঁয়ে প্রতি 5 বৎসর অন্তর পঞ্চায়েত প্রধান নির্বাচন হয়। আগে যিনি পঞ্চায়েত ছিলেন তিনি প্রকৃত অর্থে গাঁয়ের মঙ্গল চাইতেন। তিনি ছিলেন প্রজা বৎসল মানুষ, সকল গ্রামবাসী ছিল তার সন্তান সম। তার মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র এই গ্রামের প্রধানের আসনে বসে। ক্ষমতা পাওয়ার পরেই তার আসল রূপ সকলের সামনে আসে। এই গ্রামে জমিদারি প্রথা নেই বটে, তবে এই গ্রাম প্রধানের পদ কোনো জমিদার থেকে কম কিছু ছিল না বাবা। তিনি করের বোঝা বাড়িয়ে দিলেন। গেল বৎসর কোনো না কোনো কারণে, যেমন ধরো নদীতে মাছ ধরতে গিয়ে, জলে তলিয়ে গিয়ে, কিংবা ধরো অরণ্যের কাঠ কাটতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু, এছাড়া গ্রামের জমিতে লাঙল টানতে গিয়ে প্রখর গ্রীষ্মের দাবদাহে কারোর না কারোর মৃত্যু হতোই। প্রকৃতির এই নিষ্ঠুর রূপকে অগ্রাহ্য করি কি রূপে? তবে সেই সকল মৃত্যুই বড়ই অস্বাভাবিক ছিল বাবা। সেই প্রসঙ্গে পরে আসছি। সত্য বিধবা হওয়া মেয়েগুলোকে রাঘব ছলে বলে কিংবা কৌশলে বাড়ি থেকে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে সে এবং তার দলের লোকেরা ভোগ করত। প্রতিবাদ করতে গেলেই ছুটত সৈন্যবৃত্তির অপবাদ। তারা নাকি কোনোটা নারী। রাঘব রটিয়ে দিল তাদের স্বামীর মৃত্যুর পিছনে নাকি সেই সকল মহিলাদের কুপ্রভাব রয়েছে। তারা নাকি প্রকৃতির দ্বারা অভিশপ্ত। স্বয়ং প্রকৃতি মা নাকি তাদের জন্মলগ্নে যে অভিশপ্ত লিখন লিখে দিয়েছেন, তার ফলেই তারা তাদের স্বামীকে হারিয়েছেন। তিনি গ্রামের পুরোহিতের সাথে চক্রান্ত করে বিধান দিলেন যে যে সকল স্বল্প বয়স্কা নারীর স্বামীদের অপঘাতে মৃত্যু হবে তাদের আত্মা তথা দেহের শুদ্ধিকরণের জন্য আজীবন তাদের এই অরণ্যে নির্বাসন দেওয়া হবে। অনেকেই এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বাবা, কিন্তু বিশেষ ফল হয়নি। রাঘবের যে স্ত্রীর দিকে কুনজর যেত, অদ্ভুতভাবে কিছুদিনের মধ্যেই তাদের স্বামীদের অপঘাতে মৃত্যু হতো। রাঘবের দল সদ্য বিধবা হওয়া নারীদের টানতে টানতে এই অরণ্যে রেখে আসত। তারপর তাদের সাথে ঠিক কি হতো আমিও সঠিক বলতে পারিনি। তবে এই নিয়ম কিন্তু বিধবা বৃদ্ধাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। এরপর কেটে গেছে বেশ কিছু বছর। তাপসের বাবা মানে আমার ছেলেকে একদিন এই বনের মধ্যে পাওয়া গেল ক্ষত বিক্ষত অবস্থায়। তার শরীরের উপর পড়েছিল একটা গোটা গাছ। সকলে অনুমান করল জঙ্গলে গাছ কাটতে গিয়েই
সেই গাছে পিষ্ট হয়ে তার মৃত্যু ঘটেছে। বৃদ্ধার কথায় আমার মুখমণ্ডল জুড়ে চিন্তার চিত্রাঙ্কন অবচেতন তথা সচেতন মনের দ্বন্দ্বের জন্ম দিল। সেটি কুঞ্চিত ভ্রুযুগল দেখে যে কেউ সহজেই ঠাউর করতে পারত। নারী সংসারের লক্ষ্মী। যেই নারীকে কোনো দেশ, কোনো সমাজ পরিত্যাগ করেছে, সেই স্থান কলুষিত হয়েছে, নিঃস্ব হয়েছে। কাল রাতে আমি প্রকৃতির যেই রূপ দেখা পেয়েছি, সেই রূপ নিঃসন্দেহে ধ্বংসাত্মক, এবং তারই সাথে নির্বাসিত নারীদের আত্মহননের ঘটনা যেই রূপ প্রত্যক্ষ করেছি, তাতে এই গ্রামের শ্মশানে পরিণত হতে আর বেশি দেরি নেই। আমি সেই বৃদ্ধার অশ্রু সজল চোখ দুটি নিজের হাত দিয়ে মুছিয়ে দিলাম। মা, সবটাই তো শুনলাম, কিন্তু এই বালকের এহেন অপমৃত্যুর কারণ কি সেটা বুঝতে পারলাম না। আপনি বারংবার বলছিলেন যে সে আপনার কথা অমান্য করে এই অরণ্যে প্রবেশ করেছিল, কিন্তু কেন? কিসের অন্বেষণে তার এহেন প্রতিক্রিয়া? আমায় সবটা খুলে বলুন মা জননী। তবে শোনো তারানাথ, যেই সকল অপঘাতী মৃত্যুর ঘটনা এই গ্রামে ঘটেছে এবং যার ফলে অপঘাতে মৃত্যু হওয়া স্বামীর সদ্য বৈধব্য বেশধারিণী স্ত্রীদের কৌশলে এই অরণ্যে নির্বাসন দেওয়া হয়েছে, পরবর্তীকালে কালের অমোঘ নিয়মে তাদের পরিবারের সন্তানরা প্রতি রাতে এই অরণ্যের মধ্য থেকে তার মায়ের ডাক শুনতে পেত। যারাই এই ডাকে সাড়া দিয়েছে তারা আর ফিরে আসেনি। এমনিতে রাঘবের কড়া নির্দেশ ছিল যে গ্রামের সাধারণ মানুষ আর এই স্থানে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। একমাত্র যেই সকল নারীদের নির্বাসন দণ্ড দেওয়া হবে তাদেরকে এই স্থানে প্রেরণ করা হবে, কিন্তু গ্রামে ঢোকার পথ তাদের জন্য চিরতরে বন্ধ করে দেওয়া হবে। এই গোটা অরণ্যে এবং গ্রামের সংযোগস্থলকে রাঘব কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দিয়েছে। কাল আমি আর আমার নাতি রাতের খাবার খেয়ে তন্দ্রামগ্ন ছিলাম। হঠাৎ খট করে ঘরের খিল খোলার শব্দে আমার ঘুম ভাঙল। বয়স হয়েছে, তাই আগের মতো গভীর ঘুম হয় না। ভাবলাম কোনো চোর ঘরে শীত কেটে ঢুকছে বোধহয়। কাল পূর্ণিমা ছিল। গ্রামের পথঘাট চাঁদের মিঠে জ্যোৎস্নায় প্রাণোচ্ছল। আমি কোনো ক্রমে উঠে বিছানার দিকে তাকিয়ে দেখি আমার 12 বছরের নাতি হন হন করে গ্রামের মিঠো পথ ধরে এই অরণ্যের দিকে অগ্রসর হচ্ছে। আমিও তাকে অনুসরণ করলাম, পথে বাধা দেওয়ার বিস্তর প্রয়াস করলাম, কিন্তু সে আমার কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে হনহনিয়ে হেঁটে চলল অরণ্যের দিকে। তার 2 চোখের দৃষ্টি শূন্য। মন্ত্রমুগ্ধের মতো সে এগিয়ে চলল, যেন সে কাউকে অনুসরণ করছে। বাতাসে তেজ তীব্র হতেই আমার কানে ভেসে এলো তার অস্ফুট কণ্ঠ। সে যেন বিড় করে বলে চলেছে, তুমি ভয় পেও না, আমি আসছি। আমি মনে মনে প্রমাদ গুনলাম, ইতিপূর্বে যে সকল নির্বাসিত মহিলাদের পুত্র কিংবা কন্যার অকস্মাৎ অন্তর্ধান ঘটেছে তাদের প্রত্যেকেই পরের দিন সকালে এই অরণ্যের কোনো এক গাছে ঝুলন্ত অবস্থায় প্রাণহীন শরীরটা পাওয়া গেছে। আমার নাতি কাঁটা তারের বেড়া অবলীলায় পার করে অরণ্যের গভীরে অন্ধকারে মিলিয়ে যেতে তার পদচিহ্ন অনুসরণ করে আমিও এই জরাগ্রস্ত শরীর নিয়ে কোনো ক্রমে এই অরণ্যে প্রবেশ করি। এরপর কাল তুমি যে ঘটনার সাক্ষ্য বহন করেছ আমিও তাই দেখেছি। তার সাথে দেখেছি আমার নাতি নিচের গলায় ফাঁস লাগিয়ে
এই গাছের ডাল থেকে ঝুলে পড়েছিল। প্রথম দর্শনে এটি আত্মহত্যা মনে হলেও সেটা প্রকৃত সত্য যে নয় সেটা তুমি নিশ্চয়ই জানো। বৃদ্ধার কথা শুনে আমি স্তম্ভিত হলাম। তবে মনে মনে এও প্রশ্ন জাগলো যে কোনো মা এইভাবে তার নিজের সন্তানের মৃত্যুর কারণ হতে পারে না। নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে যা আমার খুঁজে বার করা অত্যন্ত আবশ্যক। আমি তন্ত্র মতে দীক্ষা গ্রহণের সময়কালে যেই মানব কল্যাণের স্বার্থে এই স্বার্থান্বেষী সমাজে কালিমালিপ্ত অধ্যায় সমূলে বিনষ্ট করার জন্য তৎপর হয়ে উঠেছিলাম, আজ আবারও আমার সম্মুখে সেই অগ্নি পরীক্ষা উপস্থিত হয়েছে। আর কাল বিলম্ব না করে এই দেহকে এই স্থানে সমাধি দেওয়ার ব্যবস্থা করতে হবে। অরণ্যের প্রাচীন নিয়ম অনুযায়ী অরণ্যে ঘটা কোনো অপমৃত্যুকে অগ্নিতে সমর্পিত করা প্রকৃতি বিরুদ্ধ। অরণ্য যাকে গ্রাস করেছে তার দেহ অরণ্যের বুকেই বিলীন হয়ে যাক। তাই এই মুহূর্তে গ্রামে ফিরে চলুন, আর সাথে কিছু লোকলঙ্কর এনে এই স্থানে সমাধির ব্যবস্থা করুন। সাপে কাটা মৃত শরীর যেমন অগ্নিদগ্ধ না করে জলে ভাসিয়ে দেওয়া হয়, তেমন তাকেও এই অরণ্যের বুকেই সমাধি দিতে হবে। বৌদ্ধ মতেও এই রীতি যুগের পর যুগ ধরে পালিত হয়ে এসেছে। আমার ধারণা নির্বাসনের পরে সকল নারীরাও আত্মহননের পথ বেছে নিয়েছিল এবং পরবর্তীকালে তাদের দেহ এই অরণ্যের গর্ভে হারিয়ে গেছে। গ্রামের পথে যাত্রা করার পূর্বে বৃদ্ধার দেখানো পথ ধরে অনতি দূরে গুল্মলতায় আবৃত এক স্থান দেখতে পাই। সেই স্থানে মনুষ্য আকৃতির এবং একই উচ্চতা বিশিষ্ট একটি ছোট গাছ মানুষের হাতের মতোই বরাবর ভঙ্গিমায় একটা ছোট্ট মাটির টিলার উপর উপদিষ্ঠা। কাল রাতে যেন তারই বিশাল আকায় রূপ প্রত্যক্ষ করেছিলাম এমনই বোধ হলো। তার মাথা জুড়ে কাঁটার মুকুট এবং সেই মুকুট ঘিরে রয়েছে ছোট ছোট নীলাভ ফুল। এ যেন প্রকৃতির এক অপরূপ নিদর্শন। আমি বুঝতে পারলাম এই বিগ্রহ স্বয়ং প্রকৃতি দ্বারা নির্মিত, কোনো মানব কর্তৃক এর নির্মাণ ঘটেনি। এরপর আমি এবং সেই বৃদ্ধা আমরা দুজনে মিলে সবুজ বনানীর ভেতর দিয়ে চললাম গ্রামের দিকে। অরণ্যের প্রান্ত রেখা জুড়ে সুবিস্তৃত কাঁটা তারের বেড়া অতিক্রম করে যখন গ্রামে প্রবেশ করলাম, তখন মূর্ধান্যে সূর্যের তেজ প্রখর হয়ে আমাদের শরীরে যেন অগ্নি সঞ্চার করেছে। হাতের চেটো দিয়ে কপালে এতক্ষণ ধরে জমতে থাকা নোনা ঘাম মুছে খানিক পথ অতিক্রম করছি, হঠাৎ দেখলাম লাঠি হাতে কিছু লোক হন হন করে আমাদের দিকে এগিয়ে আসছে। সেই দলের সম্মুখে নেতৃত্ব দিয়ে চলেছে 1 বছর 30-এর কৌমকান্তি বলশালী যুবক। আদুর গায়ে পেশিবহুল শরীরটা যেন ঘামে চিকচিক করছে। এই বুড়ি, আমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও গ্রামের কাঁটাতারের বেড়া অতিক্রম করে ওই অরণ্যে যাওয়ার স্পর্ধা তোর হলো কিভাবে? তুই কি জানিস না ওখানে গেলে আর কেউ ফিরে আসে না? যদি আসেও তার জন্য এই গ্রামের পথ সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায় এবং তার জমি বাড়ির সমস্ত কিছু গ্রাম প্রধানের অধীনস্থ হয়ে যায়। বলশালী সেই পুরুষটি সৌম্য দর্শন হলেও তার কথা আর রূঢ় দিক পর্যবেক্ষণ করে আমি জ্ঞাত হলাম যে এই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য অত্যন্ত নিষ্ঠুর। সে পারে না এমন হীন কার্য এই বিশ্ব সংসারে নেই। পুরুষটির কথা শুনে সেই বৃদ্ধা হাত জোর করে মিনতি করল। বাবা, কাল রাতে আমি আমার নাতিকে অনুসরণ করে ওই অরণ্যে গিয়ে উপস্থিত হয়েছিলাম যাতে তার প্রাণ রক্ষা করতে পারি। কিন্তু এই গ্রাম তথা এই অরণ্য যে অভিশাপ বহন করে চলেছে, তাতে পাখিদের মতো আমিও আমার একমাত্র নাতিকে চিরতরে হারাই। যখন আমি নাতির মৃত্যুতে উন্মাদিনী হয়ে শোকগ্রস্ত অবস্থায় ক্রন্দন করছিলাম, সে ক্রন্দন ধ্বনি অনুসরণ করে কাল রাতে আশ্রিত এই সাধু মহারাজের সাক্ষাৎ পাই। বাবারা, আমি শুধুমাত্র আমার নাতির প্রাণ রক্ষার্থে গেছিলাম মাত্র। নিষেধাজ্ঞা লঙ্ঘন করার অভিপ্রায় নিয়ে ওই সীমানা পার করিনি। বলশালী যুবকটি এবার হাতের লাঠি উঁচিয়ে আমার মুখের দিকে চেয়ে রইল। দেখুন,
আপনি কে, কি হেতু আগমন সে বিষয়ে আমার বিন্দুমাত্র কৌতূহল নেই। আপনি এই মুহূর্তে গ্রাম ত্যাগ করুন। বৃথার সময়ের অপচয় করবেন না, এবং আমাদের ব্যক্তিগত ব্যাপারে কোনো বহিরাগত ব্যক্তির হস্তক্ষেপ কিন্তু আমরা মোটেই বরদাস্ত করব না। আমি বর্তমান গ্রাম প্রধান রাঘবের লিটল সর্দার। প্রয়োজনে আপনাকে মেরেই অভিশপ্ত মনের মাঝে পুঁতে দিয়ে আসবো। কাক পক্ষীও টের পাবে না। যান যান, মানে মানে বিদায় হন দেখি, তারপরে বুড়িকে দেখছি। দেখলাম পরিস্থিতি বেশ বেগতিক। আমি সেই বৃদ্ধাকে আগলে সামনে গিয়ে দাঁড়ালাম। উপস্থিত সকলের মুখের ক্রূরতা দেখে মনে মনে একটু ক্ষুণ্ণ হলাম বটে। কারণ তন্ত্র বলে মানুষের বাইরের খোলসের ভেতরে প্রকৃত সত্তাটাকে আমার দেখার ক্ষমতা রয়েছে। সেই বিষয়ে তোমরা বহু পূর্বেই অবগত হয়েছ। সুখের স্মৃতির অন্বেষণে অন্য হয়ে না ঘুরে জীবনের সাথে যুক্ত ব্যক্তিটিকে আঁকড়ে ধরে রাখা, এই যে মানুষের ভেতরকার আমিটাকে খুঁজে বের করে অহংবোধকে নিয়ন্ত্রণ করে ভালোবাসায় গড়িয়ে তোলা, এও যে তন্ত্র। তন্ত্রের দুইটি দিক, বামাচারী এবং দক্ষিণাচারী। একটি আলোর পথে মানুষকে ধাবিত করে এবং অন্যটি অন্ধকারে নিমজ্জিত প্রলুব্ধ হৃদয়কে সন্তুষ্টি প্রদান করে। আমি বামাচারী সাধন প্রক্রিয়ায় তন্ত্র মতে দীক্ষা গ্রহণ করেছি। ঈশ্বরের তন্ত্র রূপ নয়, বরং আধ্যাত্মিক রূপকে পুজো করে এসেছি। যদিও পরবর্তীকালে ক্ষেত্র বিশেষে আমায় দেবীর তন্ত্র রূপকেও জানতে হয়েছিল, এবং তার ফলে অর্জিত শক্তি আমি মানুষের কল্যাণের স্বার্থে ব্যয় করেছি। সে যাই হোক, আমার সেই রূপ দেখে, বলা ভালো একজন বহিরাগত ব্যক্তির স্পর্ধা দেখে উপস্থিত সকলের ভেতরের সেই পুরুষ রূপী জানোয়ার হিংস্র গর্জন করে তেল মাখানো লাঠিটি হাওয়ায় বন বন করতে করতে আমার পানে ধেয়ে এলো। আমি তৎক্ষণাৎ চোখ বন্ধ করে স্তম্ভ মন্ত্র উচ্চারণ করতেই উপস্থিত সকলে তথা তাদের নেতৃত্ব প্রদানকারী সেই পুরুষ ওই অবস্থাতেই কাঠের পুতুলের ন্যায় দাঁড়িয়ে পড়ল। তাদের বিস্ফারিত চক্ষু দ্বয়ের কালো তারায় এক রাস বিস্ময় সুস্পষ্ট। সত্যি বলতে পরিস্থিতির কারণে আমায় এইরূপ সিদ্ধান্ত নিতে হয় বৈকি, কারণ কোনো উপায় থাকে না, এবং প্রতিকূলতাকে জয় না করে ভীরু ন্যায় পৃষ্ঠ প্রদর্শন করিয়ে পলায়ন মনোবৃত্তি আমার কোনো কালেই ছিল না। বাবা, তোমার দেখছি প্রচুর ক্ষমতা, কিন্তু এরাও যে আমার সন্তান সম। এদের আর কষ্ট দিও না বাবা, তুমি তোমার শক্তি ফিরিয়ে নাও। আমি এদের প্রত্যেককে ছোট থেকে বড় হতে দেখেছি। আজ গ্রাম প্রধান রাঘব এদের বিপথে চালিত করেছে। তোমায় প্রতিহত করার ক্ষমতা এদের নেই। বৃদ্ধার কথা শুনে এবং তাদের ওই রূপদশা প্রত্যক্ষ করে আমার খানিক দয়ার সঞ্চার হলো। বাতাসের বুকে দুই হাত প্রসারিত করে আমি আমার স্তম্ভন মন্ত্রের শক্তিকে প্রতিহত করতেই তারা আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। এইবার তারা প্রত্যেকে হাতের লাঠি মাটিতে আছড়ে ফেলে আমার পায়ে এসে লুটিয়ে পড়ল। আমরা আপনাকে চিনতে পারিনি ঠাকুর মশাই, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা শুধুমাত্র গ্রাম প্রধানের আদেশ পালন করেছিলাম মাত্র। আমার সামনে নতজানু হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি প্রকৃতই তোমাদের দোষ উপলব্ধি করে থাকো, তাহলে স্বয়ং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করো। তবে তার আগে তোমাদের যে একবার আমার সাথে এই অরণ্যে যেতে হবে বাবা সকল। এই বৃদ্ধার নাতি সেই স্থানে মৃত্যু শয্যায় শায়িত হয়ে রয়েছে, তাকে এই অরণ্যের বুকে সমাধিস্থ করতে হবে, নইলে আত্মার সদ্গতি প্রাপ্ত হবে কি রূপে? আমাদের গোটা গ্রাম যে অভিশপ্ত, যে গ্রামে নারীদের সম্মান এবং আব্রুর অমর্যাদা করা হয়, সেই স্থান যে কলঙ্কিত। এতদিন ধরে চলে আসা এই কুপ্রথার সমাপ্তি ঘোষণার সময় কাল উপস্থিত, নচেত এই গ্রামে নেমে আসবে প্রকৃতির অভিশাপ। কিন্তু বাবা, আমরা যেতে রাজি হলেও গ্রামের প্রধানের কানে কথা গেলে তিনি যে আমাদের গ্রাম থেকে চিরতরে উৎখাত করে দেবেন। আমরা কোথায় যাব ঠাকুর মশাই, আপনিই বলুন। তোমরা যদি ন্যায়নিষ্ঠভাবে সত্যের সঙ্গ দাও, তাহলে কথা দিলাম ওই দুরাচারীকে তাঁরই নির্মিত সাম্রাজ্য থেকে টেনে জনসমক্ষে নিয়ে আনবো। এরপর সে তোমাদের বিচার নয়, বরং তোমরা তার বিচার করবে। আমার তোমাদের নিকট হতে অনেক কিছু জানার আছে,
আমি চাই রাঘবের মতো নিষ্ঠুর দুরাচারী মানুষ যেন দ্রুত পদত্যাগ গ্রহণ করে এবং তার স্থানে তোমরা যোগ্য উত্তরসূরি নির্বাচন করো। তবে তার আগে ওই অরণ্যে গিয়ে ওই বৃদ্ধার নাতিকে অরণ্যের বক্ষে নিয়ম নিষ্ঠার সাথে সমাধি দেওয়ার ব্যবস্থা সম্পন্ন করতে হবে। সবুজ বনানীর মাঝে প্রবেশ করতে আবারও কানে ভেসে এলো পাখিদের কলতান। বৃক্ষরাশির আন্দোলিত পত্রবাহার দেহ মনকে শীতল করে দিল যেন। আমি বৃদ্ধা এবং রাঘবের সেই লেঠে এলের দল আমার নির্দেশ অনুসারে সেই গাছের নিচে মাটি খুঁড়ে 12 বছরের কিশোরকে শুইয়ে দিল। অদ্ভুতভাবে দেখতে পেলাম তাদের প্রত্যেকের চোখের কোণে যেন ক্ষীণ জলের রেখা। বুঝতে পারলাম চিত্তোদয় হয়েছে। চিত্ত যখন কলুষ মুক্ত হয় তখন আত্মার শুদ্ধিকরণ ঘটে। কার্য সমাপন করে যখন আমরা অরণ্যের বাইরে এলাম তখন সূর্যাস্তের লাল রঙিন আবির মেখে এই গোটা গ্রাম তথা এই সুবিশাল অরণ্য যেন রক্তিম শুভেচ্ছা জানাচ্ছে এক নবজাগরণ। ঠাকুর মশাই, আমি অমল। এই গ্রামে ছোট থেকে বড় হয়েছি, আর খুড়িমায়ের সাথে যেরূপ ব্যবহার করেছি তাতে সত্যি আমি লজ্জিত এবং আপনাদের উভয়ের নিকট ক্ষমা প্রার্থী। খুড়িমার নিকট থেকে আপনি যতটুকু শ্রবণ করেছেন সেটি অনুমান করতে পারছি, তবে যেটা আপনি বা গ্রামের আর কেউ জানেন না আজ সেসব আপনাকে বলবো ঠাকুর মশাই। অরণ্যের বাহিরে গ্রামের পূর্ব প্রান্তে একটি অতি প্রাচীন বট গাছের তলায় আমি এবং সেই বৃদ্ধা বসলাম। লেঠেল সর্দার এবং তার সঙ্গী সাথীরা গিয়ে বসলো তার ঠিক নিচে শুকনো ঘাসের উপর। ঠাকুর মশাই, ছোট থেকে বড় হয়ে ওঠা আমাদের এই গ্রামে। বর্তমান গ্রাম প্রধানের বাবা ছিলেন ন্যায়পরায়ণ এবং ধার্মিক প্রকৃতির মানুষ। তার বদান্যতায় এই গ্রামে পাঠশালা, আরোগ্য কেন্দ্র সমস্ত কিছু গঠিত হয়েছিল বটে, কিন্তু তার অকাল প্রয়াণে সেই সব আজ অতীত। আজ সেসব পাপের হাতুর ঘর। আজ পর্যন্ত যেই সকল পুরুষের অপমৃত্যু ঘটেছে তার কারণ কি জানেন? তার কারণ রাঘব এবং গায়ের পুরোহিত মশাইয়ের চক্রান্ত। রাঘবের যেই নারীর প্রতি আসক্তি জাগত তাকে প্রথমে প্রলোভন দেখানো হতো, না মানলে ভয় দেখানো হতো, কিন্তু আমাদের গায়ের নারীরা যে সতী সাধ্যী, তাদের বস্তু উন্মোচন করে পরপুরুষের সান্নিধ্য লাভ করে এমন চিন্তা যে তারা স্বপ্নেও কল্পনা করতে পারে না। আর তাই থামলে কেন অমল? মিথ্যাচার সর্বদা রাজকীয় পোশাক পরিহিত অবস্থায় ন্যায় দণ্ডের অন্তরালে আধার পোষণ করে থাকে। তথাপি সত্য মলিন বস্ত্র পরিধান করে আলোর উৎসের সন্ধানে সকল জাগতিক স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে একমাত্র ঈশ্বরের নিকটই নতি স্বীকার করে। তুমি বৃথা ভীত হয়ে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ, তাই সত্যের খোলস উন্মোচন করে আমায় আলোর পথ দেখাও। তাই গায়ে পুরোহিত এবং রাঘব মিলে এক গভীর রাতে চক্রান্ত শুরু করে। পুরোহিত স্বয়ং ভৈরবীর সাধক এবং তন্ত্রগুণে তিনি অপরাজেয়। আমার প্রয়াত পিতা ছিলেন একজন তন্ত্র সাধক, তবে পুরোহিতের মতো নিম্ন মার্গের সাধক তিনি ছিলেন না। তিনি উচ্চ মার্গের উচ্চ কোটির সাধক ছিলেন এবং পূর্ব গ্রাম প্রধানের সাথে বহু জনকল্যাণমূলক কর্ম তিনি করেছিলেন। আমি তারই অভাগা পুত্র। বাবার অনেক সাধ্য সাধনা সত্ত্বেও আমি এই পথে পা বাড়াইনি, তাই তন্ত্র সম্বন্ধে সামান্য জ্ঞান আমার রয়েছে। পুরোহিত মশাই গ্রাম প্রধানের নির্দেশে সেই সকল পুরুষদের উপর মারণ ক্রিয়া সম্পন্ন করতেন যাদের স্ত্রী রাঘবের মনোপুত হতো এবং মনে মনে তার শরীর কামনা করতেন। এর ফলে সেসব ব্যক্তির কোনো না কোনোভাবে অকাল মৃত্যু ঘটত। পরপর কয়েকটি দুর্ঘটনার পর পুরোহিত মশাই বিধান দিলেন, হিন্দু শাস্ত্র মতে সধবা স্ত্রীর স্বামী প্রয়াণ ঘটলে তাকে যেরূপে একই চিতায় শোয়ানো হতো, পরে ইংরেজ বাহাদুর এবং রাজা রামমোহন রায়ের তত্ত্বাবধানে আইন বন্ধ করে দেওয়া হয়েছিল, তারই অনুকরণে ওই অরণ্যে সেই সকল হতভাগ্য স্ত্রীদের চিরকালের জন্য নির্বাসনে পাঠানোর দণ্ড ঘোষণা করা হলো। আমি এবং আমার কিছু হিতাকাঙ্ক্ষী বন্ধু এই বিষয়ে ভেতরে ফিরতে ক্ষুব্ধ হলেও মুখে কোনো প্রতিবাদ জানালাম না, পারিনি। কারণ ইতিপূর্বে যারাই প্রতিবাদ জানিয়েছিল তাদের জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ করা হয়েছে এই গ্রামের মাটিতেই। ভয়ে শঙ্কায় আমরা কিছু বলতে পারিনি, ফলে উত্তরোত্তর রাঘবের অত্যাচার বৃদ্ধি পেতে থেকেছে। ধীরে ধীরে কিছু মহিলা তার সমস্ত শর্ত মেনে নিয়ে পরবর্তীকালে তার বিনোদনে অংশ নিতে বাধ্য হয়েছে।
যাদের নির্বাসনে পাঠানো হতো তারা দীর্ঘকাল অনাহারে অভুক্ত থেকে ওই অরণ্যের আত্মহননের পথ বেছে নিয়েছিল। আমরা তাদের লাশ গাছের ডাল থেকে ঝুলতে দেখেছি। তাদের বংশধরেরা একের পর এক কোনো অজানা ডাকে সাড়া দিয়ে সেই একই পদ্ধতিতে আত্মহত্যা করে। গ্রামে একের পর এক গৃহ থেকে শোনা যায় বুক ফাটা আর্তনাদ। স্বজন হারানোর তীব্র যাতনা নিয়ে এই গ্রাম এখন অভিশপ্ত ঠাকুর মশাই। আপনি পারেন আমাদের এই সাপ থেকে মুক্ত করতে। রাঘবের কথা শুনে আমি খানিক চিন্তিত হলাম। একদিকে ভৈরবীর সাধকের অসীম ক্ষমতায় বলিয়ান এক পাপিষ্ঠ পুরোহিত, অন্যদিকে অরণ্যের বিভীষিকা স্বয়ং অরণ্যের দেবী। আমি সাধনা দ্বারা যেই শক্তি লাভ করেছি তার দ্বারা পুরোটা না বুঝতে পারলেও এতটুকু বুঝেছি যে অরণ্যের দেবী স্বয়ং রুষ্ট হয়েছে। নারীদের এই রূপ অকাল মৃত্যু এবং আত্মহননের পথ বেছে নেওয়াতে তার কোপ এসে পড়েছে। পথ আমায় একটা বের করতেই হবে। জন্মবিধি আমার এই ব্রত যে আমার জীবন অবসান হওয়ার আগে অবধি আমি মানুষের সেবা করে যাব, মানুষের পাশে থাকবো, কারণ মানুষকে ভালোবাসার চেয়ে বড় তন্ত্র হয় না। আমি তারানাথ মহাতান্ত্রিক স্বয়ং মহামায়ার নামে শপথ করে বলছি, এই অন্যায়ের প্রতিকার আমি করেই ছাড়ব। নিজ হস্তে উৎখাত করব সেই সমস্ত কলঙ্কিত মানুষকে যারা এই গ্রামে পাপকে আহ্বান করেছে, এবং তার স্থানে অমল আমি তোমায় গ্রামের প্রধানের দায়িত্বে নির্বাচিত করে যাব। কারণ আমি দেখতে পাচ্ছি আত্মগ্লানিতে ধীরে ধীরে ওই চোখ দিয়ে সকল পাপ চোখের জল ধুয়ে যাচ্ছে। আমি জানি তুমি পরিস্থিতি শিকার, কিন্তু কথা দিতে হবে তোমরা আমার পাশে থাকবে এবং প্রয়োজনে আমি তোমাদের সাহায্য পাব। কথা দাও অমল, কথা দাও আমায়। আমরা সকলে মিলিতভাবে এর প্রতিকারের চেষ্টা করব। আমরা আপনার পাশে আছি ঠাকুর মশাই। আপনি আমাদের পথ প্রদর্শক। আপনার পথ অনুসরণ করে আমরা এই গ্রামে শান্তি ফিরিয়ে আনবো। এখন আমাদের কি কর্তব্য ঠাকুর মশাই? আমাদের আজ্ঞা করুন। তাদের এই রূপ মুখশ্রিত আজ্ঞা ও রূপ প্রত্যক্ষ করে বড়ই নিশ্চিন্ত হলাম। এও যেন ইতিহাসের রূপান্তরণ। যেই ভয়ে তোমরা ভীত সন্ত্রস্ত, সেই দুই কীটকে আমি স্বচক্ষে প্রত্যক্ষ করতে চাই। তাদের সহিত সাক্ষাৎকার একান্ত প্রয়োজনীয়। এইবার তোমাদের ছলনার আশ্রয় নিতে হবে। তোমরা আমায় বন্দি করবে এবং আমায় গ্রাম প্রধানের নিকট উপস্থিত করবে। বলবে অরণ্য তথা গ্রামের বহিরাগতদের নিষেধাজ্ঞা সত্ত্বেও আমি এই নিয়ম লঙ্ঘন করেছি। যদিও পূর্বে আমি এই বিষয়ে জ্ঞাত ছিলাম না, যাই হোক। আর হ্যাঁ, তোমাদের খুড়িমাকে সযত্নে তার গৃহে রেখে এসো, এবং তিনি যে তার নাতিকে বাঁচাতে এই গ্রামের সীমা অতিক্রম করে অরণ্যে গিয়েছিলেন সেই বিষয়ে যেন ঘুণাক্ষরেও টের না পায়। আমার পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পন্ন হলে আমিও আমার কথা রাখবো, কারণ ন্যায়ের স্বার্থে ছলনার আশ্রয় স্বয়ং ঈশ্বর অবতার রূপে নিয়েছিলেন। আমিও তো নিতান্তই তারই পথের অনুসরণ করছি মাত্র। কিন্তু ঠাকুর মশাই, আপনাকে বন্দি করে নিয়ে যেতে চাই, আমার প্রাণ চাইছে না। আপনার অসম্মান যে আমরা কিছুতেই করতে পারবো না। মহাভারতের যুদ্ধে ধর্ম রক্ষার্থে স্বয়ং শ্রীকৃষ্ণকেও যে ছলনার আশ্রয় নিতে হয়েছিল। তাছাড়া আমরা প্রকৃত সত্য জানি, তাই এতে কোনো পাপ লাগবে না। আমার কথা শুনে এসে খানিক নিশ্চিন্ত হলো। এবার গ্রামের পথ দিয়ে সকলের সামনে যে নাটকীয় দৃশ্য অবতারণা হলো তা তোমাদের বায়োস্কোপকেও হার মানায়, বুঝলে তোমরা? আমার হাত পিছমোড়া করে বাঁধা, সামনে এবং পিছনে সশস্ত্র লাঠিয়ালের দল এক প্রকার জোর করে নিয়ে চলল গ্রাম প্রধানের ঘরের দিকে। তার আগে অবশ্য সেই বৃদ্ধাকে গোপনে তার গৃহে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাতে তার উপর কারোর কোনো সন্দেহ না যায়। আমার এই পরিকল্পনার কারণ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আশা করি। এর ফলে রাঘব এবং তার দল যে আমার পক্ষপাতিত্ব করছে সেই বিষয়ে রাঘব এবং তার অলিখিত কুচক্রী মন্ত্রী সেই পুরোহিত টের পাবে না। ফলে আমি সহজেই আমার কার্য উদ্ধার করতে পারব। তার সাথে রাঘব তাদের বিষ নজরেও পড়বে না।
গ্রামের মেঠো পথে ধুলো উড়িয়ে আমায় যখন পেছন থেকে লাঠির খোঁচা মেরে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পেলাম এক এক করে প্রতিটি গৃহ থেকে মানুষেরা বাইরে বেরিয়ে আসছে। তাদের কৌতূহলী চোখ যে আমার পরিচয় জানতে ইচ্ছুক সেটা বেশ বুঝতে পারলাম, এবং তারই সাথে একজন বহিরাগতকে এইভাবে যুদ্ধবন্দির মতো নিয়ে যাওয়ার কারণ জানতেও তারা ইচ্ছুক। কিন্তু রাঘবের ত্রাসের সম্মুখে কথা বলা মানে যে রাঘবের রোষ আর নলে পড়া, সেই বিষয়ে তারা বিলক্ষণ জানে। খানিক বাদে একটি মাটির দ্বিতল বাড়ির সম্মুখে এসে হাজির হলাম। আমার পরিকল্পনা মাফিক তারা আমায় হাজির করলো গ্রাম প্রধানের সম্মুখে। আরামকে দাঁড়ায় হেলান দিয়ে মুখে গড়গড়া টানতে টানতে রক্ত চক্ষু মেলে যিনি আমায় দেখলেন, তাকে দেখে প্রকৃত অর্থেই মনে হলো এই ব্যক্তি রাঘব না হয়ে যায় না। তার মাথার চুল পরিপাটি করে আঁচড়ানো, গলায় ঝুলছে স্বর্ণ খচিত অলংকার, কর্ণে শোভা পাচ্ছে বালি, পরনে সাদা ধুতি এবং পাঞ্জাবি। সত্যই তিনি এই গ্রামের অঘোষিত জমিদার বটে। গ্রাম প্রধানের এমন রূপ আমি পূর্বে প্রত্যক্ষ করিনি, তবে গ্রামের সহজ সরল মানুষদের লুণ্ঠন করে বলপূর্বক জমি বাড়ি জবরদখল করে আজ তিনি এই পাপের সাম্রাজ্য গড়ে তুলেছেন। নেশায় আরক্ত দুটি চোখ দিয়ে আমায় পর্যবেক্ষণ করলেন। এ কাকে ধরে এনেছো? এর অপরাধ কি? এই ব্যক্তি বহিরাগত, কাল রাত্রেই অরণ্যে আশ্রয় গ্রহণ করেছিল। আজ প্রভাতে গ্রামের সীমানা অতিক্রম করা মাত্রই তিনি আমাদের হাতে ধরা পড়েন, এবং আপনার আদেশ মতো আমি তাকে আপনার সামনে উপস্থিত করি। এবার আপনি যা বিধান দেবেন। অমলের কথা শুনে রাঘব এবার একটু নড়ে চড়ে বসলো, হাতের গড়গড়া পাশে রেখে আমার দিকে চেয়ে রইল। ওয়ে, তোমার পরিচয় কি? এই গ্রামে কি হেতু আগমন? জানো না এই গ্রামে বিনা অনুমতিতে বহিরাগতের প্রবেশ নিষেধ? আপনি গ্রাম প্রধান, দণ্ডমুণ্ডের কর্তা। আমি গৃহত্যাগী মানুষ, এদিকে সেদিকে ঘুরে বেড়াই। না জেনে যে অন্যায় করেছি তার শাস্তি কি সত্যই আমার প্রাপ্য? শোনো হে, তোমার অনুনয় আমায় গলাতে পারবে না। অতিথি যদি আশ্রয়দাতার অনুমতি ভিন্ন তার গৃহে প্রবেশ করে, আমার আইন অনুসারে তার শাস্তি মৃত্যু। এই গ্রামের সকলেরই সেই কথা জানে। তার আগে আমি আমার বন্ধু এই গ্রামের পুরোহিত নরোত্তমের সাথে তোমার বিষয়ে বিচার বিবেচনা করে দেখব। তার আগমনের সময় উপস্থিত। রাঘবের কথা শেষ হতে না হতেই গৃহে যিনি প্রবেশ করলেন তাকে দেখে রাঘবের দল একদিকে সরে গিয়ে তার আসার পথ প্রশস্ত করল। আমি দেখতে পেলাম রক্তাম্বর পরিহিত এক ব্যক্তি ধীরে ধীরে সেই কক্ষে প্রবেশ করল। তাকে দেখে গ্রাম প্রধান তার আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তাকে আলিঙ্গন করল। ওই নরোত্তমা, দেখো কাকে ধরে এনেছে। বহিরাগত মনে হচ্ছে। কি নাম তোমার? কি হেতু আগমন? নিবাস কোথায়? আমি এক হতভাগ্য গৃহত্যাগী পথিক ঠাকুরমশাই। না জেনেই এই গ্রামের সীমা অতিক্রম করে যে দৃষ্টতা করেছি তা কি সত্যই ক্ষমার অযোগ্য? আপনি ভক্ত মানুষ, ঈশ্বর সাধনায় ব্রতী, সমস্ত গ্রামের পরম পূজনীয়। আপনি বলুন, এ কি শাস্তির যোগ্য? থামুনি রাধব, আমায় মনুষ্যত্বের পাঠ পড়াতে এসো না। এই গ্রামে আমি এবং রাঘব যে নিয়ম লঘু করব, গ্রামের মানুষ তো বটেই, তথা বহিরাগত মানুষকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তোমার বেশভূষা দেখে মনে হচ্ছে তুমি সাধু সঙ্গ করো, যদি না আমি ভুল হই। সেই কারণেই তো বহুকাল যাবৎ গৃহত্যাগী, সন্ন্যাস ধর্মে ব্রতী, ঠাকুর নাম করি এবং এদিক সেদিক যাযাবরের মতো সত্যের অন্বেষণে ঘুরে বেড়াই ঠাকুরমশাই। বেশ বেশ, তা কোন সত্যের সন্ধানে এইরূপ গৃহত্যাগী হয়ে অন্য হয়ে ঘুরে বেড়াচ্ছ? কাল ওই অভিশপ্ত অরণ্যে রাত্রি যাপন করেছ, কিছু কি প্রত্যক্ষ করনি?
মশাই, আমি স্বয়ং মহামায়ার সাধক। নানাবিধ পীঠস্থান পরিদর্শন করি এবং সময় পেলে সদ্গুরুর সন্ধান করতে থাকি। ইতিমধ্যে বহু মানুষের সান্নিধ্য লাভ করেছি, বহু গুরুর কাছে মন্ত্র শিক্ষাও পেয়েছি। তবে আজও যেই মানুষটির সন্ধান হন্যে হয়ে ঘুরে চলেছি, শুনেছিলাম তিনি এই গাঁয়ের একজন গণ্যমান্য ব্যক্তি। তিনি ভৈরবী মন্ত্রে দীক্ষিত। আমি তার নিকট শিষ্যত্ব লাভের প্রবল আকাঙ্ক্ষা নিয়েই এসেছিলাম। পথে ওই অরণ্যে খানিক বিশ্রামের জন্য স্থিত হই। কাল রাতে আমি যা প্রত্যক্ষ করেছি সে ভাষায় বর্ণনা করা কঠিন। শত শত মহিলার করুণ আর্তনাদ এবং অরণ্যের দেবীর যে রুদ্র রূপ প্রত্যক্ষ করেছি সেটি দেখে আমি জ্ঞান হারাই। পরে উষাকালে জ্ঞান ফিরলে আমি এই গ্রামের সীমানা পার করতেই আপনাদের প্রহরীর হাতে ধরা পড়ি। এই আমার সম্পূর্ণ বৃত্তান্ত। নরোত্তম কিছুক্ষণ আমার দিকে চেয়ে গ্রাম প্রধানের কানের সামনে মুখ এনে কি যেন ফিসফিস করলেন। আমি বুঝতে পারলাম মাঝে মাঝে ন্যায় প্রতিষ্ঠার জন্য ছলনা এবং কৌশলের আশ্রয় নিতে হয়। আমাদের পুরানো আমাদের সেই শিক্ষাই দিয়েছে। খানিকক্ষণ আলোচনার পরে গ্রাম প্রধান নির্দেশ দিল অতি সত্বর যেন আমায় মুক্ত করে নরোত্তম পণ্ডিতের গৃহে রেখে আসা হয়। বুঝতে পারলাম কাজ হয়েছে। এরপর সম্পূর্ণরূপে পরিস্থিতি আমার অনুকূলে চলে এলো। নরোত্তম পণ্ডিতের এক চালার বাড়িতে যখন এসে পৌঁছালাম, তখন গ্রামে রাতের কালো নিকষ অন্ধকার গ্রাস করেছে। অরণ্যের মাঝ হতে ভেসে আসছে হিংস্র শেয়ালের সম্মিলিত ডাক। রাতের আহার গ্রহণ করার পর আমায় নরোত্তম পণ্ডিত ডাক দিলেন। আমি সেই ব্যক্তি যার সন্ধানে তুমি এতটা পথ অতিক্রম করেছো বৎস। তুমি আমার শিষ্যত্ব গ্রহণ করতে চাও এ আমার দৃঢ় বিশ্বাস, কিন্তু তার জন্য যে কঠিন পরিশ্রম এবং অধ্যবসায়ের প্রয়োজন সে তুমি নিশ্চয়ই জানো। বেশ বেশ, আজ রাত্রে নিদ্রার পর কাল আমি তোমায় আমার বীজ মন্ত্রে দীক্ষিত করব। এরপর শুরু হবে ভৈরবী সাধনা। তবে সাবধান, রাতে কোনো চেনা মানুষের গলা শুনে আবার বাইরে বেরিয়ে যেও না, যেন নইলে সমূহ বিপদ। শুনেছ নিশ্চয়ই এই গ্রামে রাত নামলে ওই অরণ্য থেকে ভেসে আসে মৃত্যুর ডাক। আর ওই অরণ্যে এক রাত কাটিয়ে যখন তুমি সশরীরে ফিরে এলে, তখনই বুঝেছিলাম তুমি কোনো সাধারণ মানুষ নও। তোমার মধ্যে রয়েছে অসীম ক্ষমতা। তোমার আর আমার তন্ত্র শক্তি একত্রিত হলে আমরা মহাজাগতিক শক্তি দ্বারা এই গোটা বিশ্বকে রাজ করতে পারবো। আপনার যা ইচ্ছে, কর্তার ইচ্ছেতেই তো কর্ম। আমি নিতান্তই তুচ্ছ সাধক। আপনার সান্নিধ্য পেয়ে নিজেকে ধন্য মনে করছি। নরোত্তম পণ্ডিত কক্ষ থেকে বিদায় নিতেই আমি খড়ের গাদায় তোষক পেতে নিজের শয্যা প্রস্তুত করলাম। মহামায়ার নাম জপ করে দেহ বন্ধনী দিয়ে ঘুমাতে যাব এমন সময় জানলার পাশ থেকে একটা চেনা গলার আওয়াজ শুনে আর চমকে উঠলাম। মনে হলো এই যে আমার জন্মদাত্রী মায়ের গলা। তারানাথ, বাবা আমার, আর কতকাল গৃহত্যাগী হয়ে থাকবি বাবা? আয়, মায়ের কোলে ফিরে আয়। আমি যে ভয়ানক অসুস্থ, তোকে শেষবার দেখতে বড় মন চাইছে বাবা। তাই তো দেখ, আমি সেই কোথা থেকে তোর সন্ধানে হন্যে হয়ে ঘুরতে ঘুরতে অবশেষে জানতে পারলাম তুই এই গ্রামেই আছিস। দ্বারটা খুলে দে বাবা, তোর মা যে বড় কষ্ট পাচ্ছে। সত্যি বলতে মায়ের ডাক শুনে মনটা বড় চঞ্চল হয়ে উঠল। মনে পড়লো সেই শেষ কবে মাকে দেখেছিলাম, আজ সঠিকভাবে মনে পড়ছে না। ধীরে ধীরে দ্বার উন্মুক্ত করে আমি বাহিরে বেরোলাম। নিকষ কালো আঁধারে দূর থেকে লক্ষ্য করলাম একটি আবছা নারীর শরীর ধীরে ধীরে শূন্য পথে বাতাসে ভাসতে ভাসতে এগিয়ে চলেছে গভীর অরণ্যের দিকে। তার পরনে লাল শাড়ি, উন্মুক্ত কেশ হিলহিলে সাপের মতো বাতাসে ভেসে বেড়াচ্ছে। নাকে ভেসে আসছে মিষ্টি ঘ্রাণ। আমি স্বতন্ত্র দৃষ্টি মেলে ধীরে ধীরে এগিয়ে চলেছি তার পথ অনুসরণ করে। তবে তার আহ্বান যে আমায় বশীভূত করেছিল সেটি কিন্তু নয়, বরং আমার কৌতূহলী মন ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে গিয়েছিল।
এবং তার উৎস অনুসন্ধানে আমি ধীর পায়ে গিয়ে চললাম অরণ্যের গভীরে। তন্ত্র চর্চার পূর্ব মুহূর্তগুলোতে সব সাধনা কালে এমন বহু বিভ্রম সৃষ্টি হতে দেখেছি ইতিপূর্বে। মাতু পাগলির কাছ থেকে শিক্ষা লাভের সময় এমন এক যক্ষিণীর দ্বারা আমি বিভ্রান্তির শিকার হয়েছিলাম। সেই কাহিনী তোমাদের পূর্বেই বলেছি, তবে সেই দিনের ঘটনা সত্যই বৈচিত্র্যপূর্ণ ছিল। চলার পথে যদি পেছনে তাকাতাম দেখতে পেতাম আমায় অনুসরণ করতে করতে আরো একদল লোক এগিয়ে চলেছে। তাদের হাতে ধরা রয়েছে উদ্যত লাঠি। তাদের দুই চোখ হতে ঠিকরে বেরোচ্ছে প্রবল জিজ্ঞাসা। অরণ্যে প্রবেশ করতেই দেখতে পেলাম এইবার সেই নারী আমার দিকে খানিক চেয়ে রইল। অন্ধকারে মুখটা ঠিকভাবে ঠাহর করতে পারছিলাম না। শুধু লাল রক্তবর্ণ চোখ দুটি দেখে মনে হলো এই চোখ আমি আগেও দেখেছি। তার দিকে চেয়ে বললাম, কে তুমি? তোমার আসল পরিচয় দাও, নইলে এই মুহূর্তে আমি তোমায় ধ্বংস করে ফেলবো। তাই তাই নাকি তারানাথ? তুই কি ভেবেছিলিস আমারই গ্রামে এসে আমায় শেষ করবি? আমার এতদিনের খেলা, এত বছর ধরে তিল তিল করে গড়ে তোলা অন্ধকারের রাজত্বকে ধ্বংস করে ফেলবি? এবার আর চিনতে দেরি হলো না। নারীর বেশ ধারণ করে ভৈরবী সাধক স্বয়ং নরোত্তম পণ্ডিত। তার মানে তিনি এইভাবে ছল করে একের পর এক মানুষকে এই অরণ্যে নিয়ে এসে হত্যা করে চলেছেন। কিন্তু কেন? মুখ থেকে কথাটা বেরোতেই যাবে এমন সময় গলার কাছটায় একটা তীব্র চাপ অনুভব হলো। গাছের ডাল থেকে একটা দড়ি সাপের মতো বিঁচিয়ে গলায় বসে যাচ্ছে। আমি ধীরে ধীরে পাক খেতে খেতে শূন্যে উঠছি। চোখ দুটো ধীরে ধীরে বুঝে আসছে। কানে শুনতে পেলাম নরোত্তম পণ্ডিত কাকে যেন ডাকছেন। হে অরণ্যের দেবী, তোমার পায়ে আবারও এক বলি প্রদান করলাম। এবার ওই পবিত্র আত্মার অধিকারী। ইতিপূর্বে যাদের বলি নিয়ে তাদের প্রাণ শক্তির দ্বারা আমি আমার তন্ত্রের ক্ষমতা বৃদ্ধি করেছি, আজ এই তারানাথের সমস্ত শক্তি আমার মধ্যে ধারণ করে এই গোটা পৃথিবী তথা এই প্রকৃতিকে আমার করায়ত্ত করতে চাই। তাই এই বলি গ্রহণ করো মা, এই বলি তুমি গ্রহণ করো। ধীরে ধীরে আমার চোখ বুঝে আসছিল। বুঝতে পারছিলাম এই অরণ্যের প্রতিটি বৃক্ষ, প্রতিটি পশু তার আজ্ঞাবহ। অরণ্যের যেই ধ্বংসাত্মক রূপ আমি দেখেছি সেটি অরণ্যের দেবীর তান্ত্রিক রূপ, যাকে এই পাপিষ্ঠ নরবলি দিয়ে নিজের শক্তি বৃদ্ধি করে। সেই সকল হতভাগ্য নারী পুরুষ এবং তাদের বংশধরদের এই কৌশলে এই অরণ্যে ডেকে এনে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আমি মনে মনে মহামায়ার বীজ মন্ত্র জপ করতে লাগলাম। আমার চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে আসছে, দম বন্ধ হয়ে আসছে। আমি মরি তাতে কোনো দুঃখ নেই, কিন্তু এই সকল হতভাগ্য মানুষগুলোর ভবিষ্যৎ ভেবে খুবই কষ্ট হলো। মৃত্যু মুখে পতিত হতে হতে কানে একটা আওয়াজ ভেসে এলো। বনের মধ্যে দেখা দিল একটা সাদা আলোক ছটা। তীব্র সেই আলোয় বেশিক্ষণ তাকানো যায় না। তারানাথ, আমি এসেছি তারানাথ। তোর কোনো ক্ষতি আমি হতে দেব না। তবে আমারই সৃষ্ট এই প্রকৃতির সাথে লড়াই করে সৃষ্টির বিনাশ আমি করতে পারবো না। তাই আমি তোকে খানিক সময়ের জন্য মুক্ত করছি ওই শরীর থেকে। এইবার তুই সূক্ষ্ম রূপ ধারণ করে ওই শরীর থেকে বেরিয়ে কৌশলে একে হত্যা করবি। নরোত্তম আমারই আর এক রূপ ভৈরবীর সাধক। আমি মা হয়ে সন্তানকে হত্যা করতে পারি না, তাই এই লড়াই তোকে একাই লড়তে হবে। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না বটে, তবে দুই চোখ বিস্ফারিত হয়ে দেখলাম ধীরে ধীরে মা অন্তর্ধান হচ্ছেন এবং সাথে সাথেই শরীরটা বেশ হালকা বোধ হলো। ধপ করে শরীরটা মাটিতে পড়তেই দেখতে পেলাম আমি ঠিক আমার জৈবিক শরীরের সম্মুখে দাঁড়িয়ে রয়েছি। নরোত্তম আমায় মৃত ভেবে অরণ্য কাঁপিয়ে হা হা করে হেসে উঠল। বাতাসে দুই হাত প্রসারিত করে সে অরণ্যের দেবীর উদ্দেশ্যে বলে উঠল, হে দেবী,
তোমার বলি গ্রহণ করো, আমায় দাও অপার শক্তি। তার কথা সমাপ্ত হতেই দেখলাম বনের ভিতর থেকে ভেসে এলো শত শত নারীর আর্তনাদ। এক ঝাঁক জোনাকির আলোয় উদ্ভাসিত একটি সুবিশাল মনুষ্য আকৃতির গাছ ধীরে ধীরে এদিকে এগিয়ে আসছে। আমিও সূক্ষ্ম শরীরে স্তম্ভ মন্ত্র জপ করতেই ধীরে ধীরে সব শান্ত হয়ে এলো। এই মন্ত্র সময়কে সাময়িক সময়ের জন্য স্তব্ধ করতে পারে, থামিয়ে দিতে পারে বিশ্ব চরাচর। অরণ্যের দেবী এবং নরোত্তম থেমে যেতেই আমি অরণ্যের দেবীর মস্তকে অবস্থান করা জোনাকি পোকাগুলোর দিকে ছুঁড়ে দিলাম এক মুঠো মন্ত্রপুত ধুলি। নিমেষের মধ্যে তারা ধারণ করলো এক একটি নারীর অবয়ব। এইবার প্রকৃতি আমার করায়ত্ত। যে শক্তি নরোত্তম পণ্ডিতের নেই, সেটি আমি দীর্ঘ সাধনার ফলে রপ্ত করেছি। আমি আবারও বাতাসে ভাসতে ভাসতে আমার দেহের দিকে দ্রুত গতিতে এসে প্রবেশ করলাম। এরপর আমি উঠে দাঁড়িয়ে অরণ্যের দেবীর কাছে গিয়ে তার শ্রীচরণে আমার বুড়ো আঙুল একটি গাছের ধারালো ডালের অংশ দিয়ে কেটে 2 ফোঁটা রক্ত দিলাম। হে দেবী, এতকাল যাবৎ এই নরাধম তোমায় তার নিজের স্বার্থে ব্যবহার করে এসেছে। এতগুলো নারীর অকাল মৃত্যুতে তুমিও যে শোকাহত সে আমি জানি। এইবার যে প্রতিশোধের পালা। অনেক দূরে গিয়ে আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকা উপস্থিত সকলের দিকে তাকিয়ে বাতাসে 2 হাত প্রসারিত করে বন্ধন কেটে দিতেই এক একটি পৈশাচিক মৃত নারীর শরীর তাদের 2 বাহু প্রসারিত করলো নরোত্তমকে লক্ষ্য করে। তাদের হাতের কাছ থেকে সাপের মতো দীর্ঘ গুল্মলতা তার গলায় ফাঁসের মতো চেপে বসতেই নরোত্তম ঘটনার আকস্মিকতায় বিস্মিত হয়ে আমার দিকে চেয়ে রইল। চলো না, আমার সাথে চলো না। নরোত্তম, তোমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে। এবার নরকের আগুনে দগ্ধ হয়ে জ্বলতে থাকো। তোমার আত্মার কোনো দিনও গতি হবে না। শত শত লতা তাকে আস্তে পিষ্টে জড়িয়ে টানতে টানতে নিয়ে চলল সেই সুবিশাল মনুষ্য আকৃতির দেবীর দিকে। ধীরে ধীরে সেই দেহ শূন্যে দুবার পাক খেয়ে স্থির নিশ্চল হয়ে পড়ল। তার মৃতদেহ থেকে প্রবল আক্রোশে তার 2 বাহু ছিঁড়ে মাটিতে পড়ে গেল এবং কোমর থেকে 2 পা এক টানে উপড়ে ফেলে দিল। খণ্ড বিখণ্ড দেহের প্রতিটি অংশ ধীরে ধীরে গিয়ে মিশে গেল সেই সুবিশাল বৃক্ষের কোটরে। আমরা এতক্ষণ স্তব্ধ বিস্ময়ে শুনছিলাম সেই রোমহর্ষক অভিজ্ঞতার কাহিনী। ঠাকুরমশাই, নরোত্তম পণ্ডিতের তো মৃত্যু হলো, কিন্তু কিছু প্রশ্ন যে অধরায় রয়ে গেল। এরপর কি হলো? সেদিন অন্ধকারে কারা আপনাকে অনুসরণ করেছিল? ঠাকুরমশাই এবার কিশোরীর দেওয়া একটি পাসিং শো ঠোঁটে নিয়ে তাতে অগ্নি সংযোগ করে এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, স্থিত হও কিশোরী, এত দ্রুত ধৈর্য হারালে কি চলে? সেদিন নরোত্তম পণ্ডিতের মৃত্যুর পর রাঘবকে পদচ্যুত করে অমলকে আমি সমস্ত গ্রামবাসীর অনুমতি নিয়ে তার স্থানে নিযুক্ত করেছিলাম। সেই রাতে তারাই আমায় অনুসরণ করেছিল যাতে আমার কোনো বিপদ না হয়, কিন্তু অলৌকিক শক্তির সামনে তারাও যে অসহায় হয়ে পড়েছিল। তন্ত্র শক্তির সামনে তাদের পেশি শক্তির ক্ষমতা নিতান্তই তুচ্ছ। তারা ছিল সেই দিনের ঘটনার প্রত্যক্ষদর্শী। তারা বুঝতে পেরেছিল এতকাল যাবৎ তারা রাঘবের কথায় কি রূপ পাপ কার্যে নিযুক্ত ছিল। এখন সেই গ্রামে শান্তি ফিরে এসেছে হারানো গৌরব। তাই তো বলি, অরণ্যের উদন বৃথা সময়ের অপচয়। তার চেয়ে কোনো আকাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তুকে পেতে হলে
ভালোবেসে তাকে আপন করে দেখো, দেখবে জীবন জটিলতার জ্যামিতিক আকৃতি থেকে বেরিয়ে সরল রেখার ন্যায় সহজ হয়ে উঠবে। কিশোরী, পরিযায়ী পাখির যে ঘরে ফেরার সময় হয়ে এসেছে। তোমায় আজ সঙ্গ দিতে পারবো না, আমায় যে তার কাছে যেতে হবে। প্রত্যুত্তরে কিশোরী কিছু একটা বলতে যাচ্ছিল বোধহয়, কিন্তু আমি উল্টো পথে হাঁটা শুরু করলাম। গন্তব্য আমার শ্বশুর বাড়ি। অরণ্যে রোদন যে বৃথা সময়ের অপচয়, তার চেয়ে স্ত্রীকে একটু ভালোবেসে দেখি না তাকে আপন করতে পারি কিনা।